শর্ট নোট বলে একটু লিখে রাখো, 2-3টে জিনিস একটু আগে বলে দিই, তারপরে আমরা থিওরিটিক্যাল দেখো। আমাদের যেটা বাকি আছে সেটা হচ্ছে সিম্পল, শুধু বাফারটা বাকি আছে, যেখান থেকে কোশ্চেন না পড়ার চান্সই বেশি। বাফার ছাড়া যেটা বাকি আছে সেটা হচ্ছে আমাদের ওই অ্যাসিড বেস টাইট্রেশন আর ইন্ডিকেটার কি, এইগুলো। আর এই ছাড়া আর কিছু বাকি নেই। মেইন যে পার্ট ছিল আয়নিক ইকুইলিব্রিয়ামের, আমাদের পুরোটাই কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। তাহলে আমাদের প্রথম একটা আমরা এখানে নোট বলে একটা প্রথম পয়েন্ট করবে, সেটা হচ্ছে আইসোহাইড্রিক সলিউশন। আইসোহাইড্রিক সলিউশন, এটা দেখা যাচ্ছে তো, এটা স্ক্রিন? আচ্ছা, ঠিক আছে। আইসোহাইড্রিক সলিউশন মানে কি? আইসোহাইড্রিক সলিউশন মানে আলাদা কিচ্ছু নয়, সিম্পল। আইসো মানে সেম, এখানে তো আইসো মানে সেম, আর কথাটা কী লেখা আছে, হাইড্রিক সলিউশন মানে সেম কনসেন্ট্রেশন অফ H+ থাকবে, ব্যাস হয়ে গেল। যেরকম নামটা আছে এইরকম যদি মনে রাখতে পারো, দেখবে ডেফিনেশনটা এমনিই মনে থাকবে, আর কিছু দরকার নেই, হয়ে গেল। তার মানে কী লিখবো আমরা? ইফ different solutions have same pH are called isohydric solutions. আইসোহাইড্রিক সলিউশন, সিম্পল একদম, ঠিক আছে। তাহলে এখন মনে করে নাও দুটো উইক অ্যাসিড, মানে মনে করে নাও, আমি বললাম উইক অ্যাসিড 1, আর একটা ধরে নিচ্ছি মনে করো উইক অ্যাসিড 2। তাহলে এখন উইক অ্যাসিড 1-এর ক্ষেত্রে যখন আমরা কনসেন্ট্রেশন অফ H+ বার করব, তখন সেটা তার ডিসোসিয়েশন কনস্ট্যান্ট অনুযায়ী বেরোবে। তার মানে কীরকমভাবে বেরোবে? এটা √K1/C, যেখানে ডিসোসিয়েশন কনস্ট্যান্ট অফ উইক অ্যাসিডটাকে আমরা উইক অ্যাসিড 1টাকে ধরছি K1, আর কনসেন্ট্রেশনটাকে তাহলে আমি ধরে নিচ্ছি C1। তাহলে এটা হচ্ছে এর কনসেন্ট্রেশন অফ H+ হবে অ্যাসিড 1-এর। আর অ্যাসিড 2-এর যদি আমি কনসেন্ট্রেশন অফ H+ ধরি, তাহলে এটা হয়ে যাবে মনে করো অ্যাসিড 2। তাহলে আমরা কী করবো? রুট লিখবো, দেখো Ka2, আর এটা লিখবো তাহলে C2, একদম সিম্পল। নাও ইফ বেঁকে গেছে লেখাটা, ইফ these two acids are isohydric, then তাহলে আমরা কী লিখবো বলো? কনসেন্ট্রেশন অফ H+ অফ অ্যাসিড 1 ইকুয়াল টু, তাহলে লিখবো কনসেন্ট্রেশন অফ H+ অফ অ্যাসিড 2, আইসোহাইড্রিকের কন্ডিশন অনুযায়ী। তার মানে আমার আলটিমেটলি কী হয়ে যাচ্ছে দেখো, √K1C1 ইকুয়ালস টু হয়ে যাবে, তার মানে আমার √K2C2। তার মানে দেখো এখান থেকে আমরা খুব সহজে যে রেশিওটা পাবো সেটা কি, সেটা হচ্ছে Ka1/Ka2 ইকুয়ালস টু, দেখো তার মানে আমার আসবে C2/C1। আবার এটাও আমরা জানি C ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু ভলিউম, এটা তো আমরা জানি। তার মানে দেখো এটাকেই আমরা লিখে দিতে পারবো, দেখো V1/V2। দেখো বুঝতে পেরেছো কিনা? এটা কি ক্লিয়ার হয়ে গেছে? দেখে নাও। কারণ কনসেন্ট্রেশন হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল টু ভলিউম, যত ভলিউম বাড়বে তত কনসেন্ট্রেশন কমবে। তার মানে যেটা আমরা কনসেন্ট্রেশন যদি হয়, তার মানে আমরা চলে আসবে ওটা V1/V2। দেখো এই অবধি ক্লিয়ার হয়েছে? ঠিক আছে, তাহলে এইটা দিয়ে আমরা আইসোহাইড্রিক সলিউশন পড়লাম, এটা একটা ছোট্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্টে লিখবে রিলেটিভ স্ট্রেংথ অফ অ্যাসিডস। রিলেটিভ স্ট্রেংথ অফ অ্যাসিডস, এখানে অ্যাসিডস মানে কিন্তু উইক অ্যাসিড, নিঃসন্দেহে। আমরা কিন্তু স্ট্রং অ্যাসিডের জন্য পড়ছি না। কেন পড়ছি না? কারণ স্ট্রং অ্যাসিড তো এমনিই স্ট্রং, তাহলে তার আবার রিলেটিভ স্ট্রেংথ কী বার করতে যাব? উইক অ্যাসিড যদি হয় তখন তার রিলেটিভ স্ট্রেংথ বার করব, মানে কি একটার সাপেক্ষে আর একটা কতটা বেশি, এইগুলো আমরা দেখতে চাইবো, ঠিক আছে। তাহলে নর্মালি এই স্ট্রেংথ অফ অ্যাসিড বা স্ট্রেংথ অফ অ্যাসিড, এটা কী হয়? ইনভার্সলি প্রপোর্শনাল টু কনসেন্ট্রেশন অফ H+ তো হয়। নাও ফর উইক অ্যাসিড আমরা কি জানি? কনসেন্ট্রেশন অফ H+টা কী হয়? √Ka/C হয়। এটা তো আমরা বারবার করেছি, সেটা অ্যাসিডিক অ্যাসিডের জন্যও বার করেছিলাম, বা বিভিন্ন এর জন্যে, মানে যেটা হচ্ছে C-α হতো। এখান থেকে মনে পড়ছে তো? এইটা অ্যাকচুয়ালি কোথা থেকে আসছে? এটা আসছে অ্যাকচুয়ালি C-α থেকে।
যেখানে আলফাটা কি ডিগ্রি অফ ডিসোসিয়েশন ইকুয়ালস টু আমরা চলে আসতো আমাদের √/Ka ইন্টু সি। এটা মনে পড়ছে তো? দেখো এই মনে পড়ছে তো এটা, যেখানে ওয়ার আলফাটা কি ছিল ডিগ্রি অফ ডিসোসিয়েশন, কে এটা কী হবে ডিসোসিয়েশন কনস্ট্যান্ট, অথবা আমরা বলতে পারি এটাকে আয়োনাইজেশন কনস্ট্যান্ট, আর সিটা তো আমরা জানি অলরেডি কনসেন্ট্রেশন। নাও এখানেও একই জিনিস করব, রিলেটিভ স্ট্রেংথ যদি আমরা বার করতে চাই। মানে কি, মনে করো আমরা যদি করি যে স্ট্রেংথ অফ অ্যাসিড HA1 একটা করছি, আর একটা করছি স্ট্রেংথ অফ অ্যাসিড মনে করো HA2, তাহলে কি আসবে? একই জিনিসই আসবে, ওইটার মতো। মানে কি C1 ইন্টু α1 তাহলে আমরা করব, আর নিচে কি করব C2 ইন্টু α2, তার মানে কি আসবে উপরে আসবে √K1C1 আর নিচে আসবে দেখো K2 ইন্টু C2। তার মানে দেখো এইটা আলটিমেটলি আমার কি আসছে, আমার আলটিমেটলি আসছে √K1/K2 ইন্টু C1/C2। তাহলে এটা কি রিলেটিভ স্ট্রেংথ? না, এইটাকে আমরা রিলেটিভ স্ট্রেংথ বলি না। এখন রিলেটিভ স্ট্রেংথ মানে কি, আমার আলটিমেটলি কন্ডিশনটা তো একই করে দিতে হবে। মানে মনে করো আমি তোমাকে বললাম যে তুমি CBSE বোর্ড থেকে অঙ্কে 100 পেয়েছো, আর একজন মনে করো আমি বললাম যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে অঙ্কে 199 পেয়েছে, তার মানে যে তুমি বেশি পেয়েছো এটা কিন্তু আমরা বলতে পারবো না। কেন বলতে পারবো না? কারণ দুটো কোশ্চেন ডিফারেন্ট হয়েছে। এখন কোশ্চেন কোনটা শক্ত কোনটা সোজা সেই হিসাবে বিচার করতে হবে। হ্যাঁ, যদি হয় CBSE বোর্ডে তুমি 100 পেয়েছো আর তোমার বন্ধু 99 পেয়েছে, নিঃসন্দেহে বলতে পারি যে তুমি বেটার পেয়েছো, কারণ একই কোশ্চেনে দুজনে করেছো। ওই জন্য রিলেটিভ স্ট্রেংথ যখন বলছি এইটাকে বলতে পারবো না। কেন? কারণ এখানে দুখানে কনসেন্ট্রেশনও আলাদা। এই জন্য রিলেটিভ স্ট্রেংথ বলার জন্য আমায় কী করতে হবে, যদি আমার C1 আর C2 আমার যদি সমান হয়ে যায়, এখন কনসেন্ট্রেশনকে আমি দুটোকেই সমান করে দিলাম, তখন এটাকে আমরা বলবো রিলেটিভ স্ট্রেংথ। তখন এটাকে আমরা ক্যালকুলেট করতে পারবো রিলেটিভ স্ট্রেংথ মানে RS ইকুয়াল টু, তাহলে আমরা কী লিখতে পারবো, এই একই জিনিস স্ট্রেংথ অফ উইক অ্যাসিড HA1 ডিভাইডেড হবে স্ট্রেংথ অফ উইক অ্যাসিড HA2 ইকুয়াল টু, তাহলে কী হবে, এখন যদি C1 আর C2টা যদি সমান হয়ে যায় তাহলে কী হয়ে যাবে, দেখো হয়ে যাবে Ka1/Ka2 ইকুয়াল টু, দেখো আমরা লিখতে পারি α1/α2। যেটা তোমায় দিয়ে দেবে সেই অনুযায়ী তুমি বার করে নেবে, ব্যাস। দেখো এটা বোঝা গেছে কিনা? এটাই ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এটা একটা বলো তো, যে যদি আমার Ka মানে ডিসোসিয়েশন কনস্ট্যান্ট বাড়ে, তাহলে কনসেন্ট্রেশন অফ H+ বাড়বে না কমবে? ডিসোসিয়েশন কনস্ট্যান্টটা যদি বাড়ে তাহলে কনসেন্ট্রেশন অফ H+ বাড়বে না কমবে? এটা তো সোজা, বলো। যত ডিসোসিয়েশন বাড়ছে তত কনসেন্ট্রেশন অফ H+ বাড়ছে না কমছে? বাড়ছে। সিম্পল হয়ে গেল। মানে যত ডিসোসিয়েশন বেশি হবে তত দেখো কনসেন্ট্রেশন অফ H+ বাড়বে। অ্যাসিডের ডিসোসিয়েশন, যদি বেসের ডিসোসিয়েশন হয় তাহলে কনসেন্ট্রেশন অফ OH- বাড়বে। সিম্পল লজিক। অ্যান্ড PKA আবার দেখো আমরা যেটা লিখি সেটা কি নেগেটিভ লগারিদম অফ KA। তার মানে কি KA যত বাড়বে তার মানে PK এর ভ্যালু তত কিন্তু কম হবে। দেখো বোঝা গেছে তো জিনিসটা? তার মানে এখান থেকে আমি কি বোঝাতে চাইছি, যে যদি K এর ভ্যালু বাড়ে তার মানে PK এর ভ্যালু কম হবে, তার মানে অ্যাসিডের স্ট্রেংথ কী হবে, বেড়ে যাবে। দেখো ঠিক করে লক্ষ্য করো, কারণ K এর ভ্যালু বাড়া মানে হচ্ছে PK এর ভ্যালু কমা, আবার K এর ভ্যালু বাড়া মানেই কনসেন্ট্রেশন অফ H+ বাড়া। তার মানে PK এর ভ্যালু কমা মানে কনসেন্ট্রেশন অফ H+ বাড়া, তার মানে অ্যাসিডের স্ট্রেংথ বাড়বে। ক্লিয়ার হয়েছে? দেখো বুঝতে পেরেছো? তার মানে মনে করো আমি বললাম যে একটা অ্যাসিড আছে PK1 এর ভ্যালুটা হচ্ছে 1.2, আর একটা মনে করো আমি বললাম যে মনে করো জাস্ট এক্সাম্পল হিসেবে PK2 মনে করো, আর একটা অ্যাসিডের ভ্যালু ওটা হচ্ছে 2.8। তার মানে দেখো এখন আমি কি বলতে পারি যে এই যে অ্যাসিড 1টা আছে ইজ স্ট্রঙ্গার দ্যান অ্যাসিড 2 হবে। দেখো
দেখো এটা বোঝা গেছে কিনা, এটা ক্লিয়ার তো? ঠিক আছে। নিশাদ, এই অবধি কি ক্লিয়ার হয়েছে? নিশাদ, ঠিক আছে। অমৃক বুঝতে পেরেছো? অমৃক আর সারা? ঠিক আছে, চলো পিএইচ। পিএইচের শর্ট কোশ্চেন টাইপের কিছু মুখস্থ কোশ্চেন এরকম হয়, যেগুলো হয়তো তোমাদের পড়লেও পড়তে পারে, বাট ম্যাক্সিমাম চান্স হচ্ছে না পড়ার। এটা বইয়েতেও আছে, দেখে নিতে পারবে যে পিএইচ সাম কমন সাবস্টেন্স মানে কি? মানে হচ্ছে নর্মাল যে কিছু কিছু কমন সাবস্টেন্স আছে, যেরকম মনে করো আমাদের ব্লাডের ক্ষেত্রে পিএইচ ভ্যালুটা হচ্ছে 7.4। মনে করো আমাদের যে গ্যাস্ট্রিক যে জুসগুলো হয়, সেগুলো হচ্ছে 1, 2, 3-তে থাকে, মোটামুটি 1, 2, 3। একদম অ্যাকিউরেট আমরা বলতে পারবো না যে 1ই হবে, তা কিছু নয়। আমরা যে সফট ড্রিঙ্ক খাই কতটা ক্ষতিকর দেখো, সফট ড্রিঙ্কের পিএইচ হচ্ছে 2 to 4 মোস্টলি। সফট ড্রিঙ্ক মানে এই যে কোকাকোলা বা এগুলো যেগুলো খাওয়া হয়। আচ্ছা, কেন ক্ষতিকর? কারণটা দেখো, আমরা বলি যে অ্যাসিড রেন অনেক ক্ষতিকর, অথচ অ্যাসিডিক রেনের পিএইচ হচ্ছে জাস্ট 6। মিল্কের নর্মাল দুধের অ্যাসিডিটিও একটু হলেও স্লাইডলি অ্যাসিডিক, দ্যাট ইজ 6.3 to 6.6। ওয়াটারে তো বলার দরকার নেই, মোটামুটি এই কটা একটুখানি মনে রাখলে হয়ে যাবে, অসুবিধা নেই। আচ্ছা, যেখানে ব্লাডের অ্যাকচুয়ালি যে পিএইচটা, এটাই একটু বেশি ইম্পর্টেন্ট তুলনামূলকভাবে, এইটা একটুখানি মনে রাখবে। এটা হয়ে গেল আমাদের পিএইচ অফ সাম সাবস্টেন্স হয়ে গেল। আচ্ছা, এইবারে এইটা বলো তো, পিএইচ অফ এটাকে তাহলে আমরা এরকম বলি সল্ট, পিএইচ অফ সল্ট। আচ্ছা, একটা একটা করে বলবে। আগের দিন এটা বলেছিলাম, স্ট্রং অ্যাসিড প্লাস স্ট্রং বেসের যদি সল্ট হয় তাহলে পিএইচটা কত হবে বলো? পিএইচটা কত হবে এসা? স্ট্রং অ্যাসিড আর স্ট্রং বেসের যদি সল্ট হয় তাহলে কি হবে পিএইচ? এটা তো করিয়েছি। স্ট্রং অ্যাসিড আর স্ট্রং বেসের মিক্সচারে যদি কোনো সল্ট হয় তাহলে পিএইচ কত হবে অমৃক? 7 হবে, কারণ স্ট্রং অ্যাসিড আর স্ট্রং বেস এর কনজুগেট পার্ট দুটোই তো উইক, কেউই ওয়াটারের সাথে রিয়াকশান করবে না, হাইড্রোলিসিস তো হবেই না, তাই না? সল্ট হাইড্রোলিসিস হবেই না, তাহলে পিএইচ অলওয়েজ হয়ে যাবে 7। এটা অলওয়েজ, স্ট্রং অ্যাসিড আর স্ট্রং বেস হলে অলওয়েজ 7 হবে। আচ্ছা, এবার বলো, স্ট্রং অ্যাসিড আর যদি উইক বেস নিই তাহলে পিএইচটা কী হবে? ইকুয়েশন বলতে হবে না, পিএইচটা কত হবে মানে কোন রেঞ্জের মধ্যে হবে, এইটা জাস্ট জিজ্ঞাসা করছি, ইকুয়েশন দরকার নেই। এসা স্ট্রং অ্যাসিড আছে আর বেসটা উইক আছে, তাহলে পিএইচ কী হবে অমৃত? পিএইচ কী হবে? হ্যাঁ, লেস দ্যান 7, কারণ অ্যাসিডটা আমার স্ট্রং। ভেরি গুড। আচ্ছা, উইক অ্যাসিড আছে আর যদি স্ট্রং বেস হয়, সল্ট হচ্ছে একটা উইক অ্যাসিড আর স্ট্রং বেসের মিক্সচার, তাহলে সারা বলো পিএইচ কী হবে? গ্রেটার দ্যান 7 হবে। ভেরি গুড। নিশাদ বলো, যদি মনে করো উইক অ্যাসিড নিয়েছি আর উইক বেস নিয়েছি তাহলে পিএইচ কী হবে? দুটোই উইক মানে কিন্তু দুটোরই কনজুগেট পার্ট স্ট্রং, তার মানে দুটোই এখনও H2 সাথে হাইড্রোলিসিসে পার্টিসিপেট করবে, তাহলে পিএইচ কত হবে? সাতের কাছাকাছি থাকবে, সাতের কাছাকাছি। এটা মানে আমরা কিন্তু বলতে পারি স্লাইডলি মেবি লিখে দিই, এটা মেবি স্লাইডলি গ্রেটার দ্যান 7 or less than 7, মেবি স্লাইডলি গ্রেটার দ্যান 7 or less than 7। কেন এটা হচ্ছে? কারণ দুটোই তো স্ট্রং হবে। এখন দুটো যদি মনে করো ইকুয়ালি স্ট্রং হয় তাহলে 7 হবে, ঠিক আছে।
বাট যদি মনে করো কনজুগেট অ্যাসিডটা একটু বেশি স্ট্রং হয় তখন ও বেশি পরিমাণে রিঅ্যাক্ট করবে, আবার কনজুগেট বেসটা মনে করো একটু বেশি স্ট্রং তাহলে ও একটু বেশি পরিমাণে রিঅ্যাক্ট করবে। তাই কখনো কখনো ভ্যালুটা কিরম আসতে পারে 6.9, আবার কখনো কখনো আসতে পারে 7.1, বাট হ্যাঁ নিঃসন্দেহে 7-এর কাছে থাকবে, অলমোস্ট 7 হবে, বাট পুরোপুরি 7 কিন্তু নাও হতে পারে, কারণ যেহেতু দুটোই স্ট্রং, এখন দুটো মনে করো ইকুয়ালি স্ট্রং তো নাও হতে পারে, তাই না? কিন্তু যখন মনে করো এই অপশান এটা আছে যে স্ট্রং অ্যাসিড প্লাস স্ট্রং বেস, তখন কিন্তু পুরো 7 হবে। কেন? কারণ দুটোই উইক, কেউ রিয়াকশানেই পার্টিসিপেট করবে না, এই জন্য পুরো ইকুয়াল টু 7 হবে। আর এখানে কি হচ্ছে, যেহেতু দুটো স্ট্রং তাই দুটোই রিয়াকশানে পার্টিসিপেট করবে, একদম ইকুয়ালি স্ট্রং তো আর হয় না, 19-20 হবে, ওই জন্য পিএইচটা অলমোস্ট ইকুয়াল টু 7 হবে। পুরো ইকুয়াল টু 7 তখনই সম্ভব যদি বাই চান্স মনে করো এরকম হয় যে দুটো একদম ইকুয়ালি স্ট্রং, তাহলে আমার ইকুয়াল টু 7 হবে। বোঝা গেছে তো এই অবধি? ক্লিয়ার হয়েছে? ঠিক আছে, চলো এবারে আগের দিন যেটা পড়েছিলাম ওটাই, আগের দিন মানে আমি এই কম্পিটিটিভের ক্লাসেও এটা পড়িয়েছি, এইটাই একটু ছোট্ট করে জাস্ট এখানে একটু বলে দেবো, কারণ এই ধরনের কোশ্চেন তোমাদের দেবে না এখানে খুব একটা বেশি। পিএইচ অফ মিক্সচার অফ অ্যাসিড অ্যান্ড বেস, অ্যাসিড আর বেসের যদি মিক্সচার মনে করো আমাকে দেয় এরকম একটা, তাহলে প্রথমে একটা আগে পার্ট করে নিই। আগে প্রথমে একটা পড়ি যে পিএইচ অফ মিক্সচার অফ স্ট্রং অ্যাসিড, পিএইচ অফ মিক্সচার অফ স্ট্রং অ্যাসিডস, তাহলে এটা আমরা আগের দিনই পড়েছি। কীরকমভাবে করব, যে কনসেন্ট্রেশন অফ এইচ প্লাস এটা আমি টোটাল বার করব। এবারে কি করব, যে মনে করো দুটো অ্যাসিড যদি থাকে, নর্মালিটি ইনটু তার ভলিউম, আর সেকেন্ড অ্যাসিডের নর্মালিটি বাই তার ভলিউম ডিভাইডেড বাই হচ্ছে টোটাল ভলিউম, তাই না? যেখানে এনটা কি, এন মানে হচ্ছে নর্মালিটি, এন মানে হচ্ছে নর্মালিটি। আর আমায় যদি মোলারিটি দেওয়া থাকে কীভাবে বার করি, এম ইন্টু এন ফ্যাক্টর, এম ইন্টু এন ফ্যাক্টর, তাই তো? এখান থেকে আমি নর্মালিটি বার করি। এক্সাম্পল অনুযায়ী মনে করো আমি বলছি যে মনে করো H2SO4 আছে, তাহলে H2SO4 এর মধ্যে নর্মালিটি কোত্থেকে বা এন ফ্যাক্টরটা কোত্থেকে আসে, ভ্যালেন্সি থেকেই বুঝতে পেরে যাবো। দেখো H2SO4 এর মধ্যে কটা H প্লাস আছে, দুটো আছে, তাহলে এর ক্ষেত্রে নর্মালিটি কী হবে, 2 ইন্টু মোলারিটি হবে। মনে করো আমি AlOH হোল 3 করেছি, তাহলে সরি Al মনে করো OH হোল 3 করেছি, তাহলে H হোল 3-তে OH কটা আছে, 3টে আছে, তার মানে নর্মালিটি কী হবে, 3 ইন্টু মোলারিটি হবে। ফর এক্সাম্পল আমি করছি H3PO4, H3PO4-এ 3খানা OH আছে, তাহলে নর্মালিটি কী হবে, 3 ইন্টু মোলারিটি হবে। ফর এক্সাম্পল আমি করছি ক্যালসিয়াম হাইড্রক্সাইড, তাহলে ক্যালসিয়াম হাইড্রক্সাইডের ক্ষেত্রে দুটো OH আছে, তাহলে নর্মালিটি কী হবে, 2 ইন্টু মোলারিটি হবে। তাই কারণ আমাকে অঙ্কগুলো কিন্তু অনেক সময় মোলারিটি দিয়ে দেবে, এই জন্য টোটাল আমি H প্লাসের কনসেন্ট্রেশন বার করব। যেই টোটাল H প্লাসের কনসেন্ট্রেশন আমি পাবো, তখন কী হবে, পিএইচ বার করব নেগেটিভ লগারিদম অফ কনসেন্ট্রেশন অফ H প্লাস টোটাল, হয়ে গেল, আর আমার কিছু লাগবে না। এইটা আমি আগের দিন অলরেডি করিয়েছি। সিমিলারলি কিন্তু বেসের ক্ষেত্রে হবে, এই যে পিএইচ অফ মিক্সচার অফ স্ট্রং অ্যাসিডস, অথবা এখানে লিখে রাখতে পারো এটা হয়ে যাবে কি স্ট্রং বেসের ক্ষেত্রেও একই জিনিস হবে। স্ট্রং বেসের ক্ষেত্রে তখন আমি কী করব, কনসেন্ট্রেশন অফ OH মাইনাস টোটাল বেরোবে, তখন কনসেন্ট্রেশন অফ H প্লাসটা টোটাল বেরোবে না, তখন কিন্তু কনসেন্ট্রেশন অফ OH মাইনাস টোটাল বেরোবে। দেখো বোঝা গেছে? এটা ক্লিয়ার হয়েছে তো? নিশাদ বুঝতে পেরেছো তো এটা? ঠিক আছে। আর একটা এখানে বলেছিলাম যে মনে করো এইটা অ্যাসিড, দুটো অ্যাসিডের মিক্সচার বা দুটো বেসের মিক্সচার না দিয়ে মনে করো আমাকে এরকম দিতে পারে যে পিএইচ অফ মিক্সচার অফ স্ট্রং অ্যাসিড অ্যান্ড স্ট্রং বেস, তখন কিন্তু রিয়াকশানটা অন্যরকম হবে। কেন? কারণ অ্যাসিড আমরা কি জানি যে এইটা হয় H প্লাস ডোনার, আর বেসটা কি হয়, বেস হবে আমার H প্লাস অ্যাকসেপ্টার, এটা হয়। বা মনে করো আমি বলতে পারি বেসটা হচ্ছে OH মাইনাস ডোনার, সিম্পল যদি বলি এটা হচ্ছে OH মাইনাস মনে করো ডোনার হচ্ছে, তাহলে আলটিমেটলি রিয়াকশানটা কী হবে, H প্লাস প্লাস OH মাইনাস থেকে কিন্তু ওয়াটার তৈরি হবে। এটা হচ্ছে স্ট্রং অ্যাসিড আর স্ট্রং বেসের রিয়াকশান। তাই H প্লাস OH মাইনাসকে খাওয়ার চেষ্টা করবে, OH মাইনাস H প্লাসকে খাওয়ার চেষ্টা করবে, সিম্পল লজিক। তাহলে আলটিমেটলি মিক্সচারটার যে পিএইচ আমরা ক্যালকুলেট করবো সেটা কোথা থেকে আসবে, মিক্সচারে H প্লাস বেশি থাকছে নাকি OH মাইনাস বেশি থাকছে, সেইটা আমায় দেখতে হবে। তাহলে আমার আলটিমেটলি যেটা দেখতে হবে, কনসেন্ট্রেশন অফ H প্লাস এক্সেস আছে, ওর যেটা আমায় বার করতে হবে সেটা হচ্ছে কনসেন্ট্রেশন অফ OH মাইনাসটা এক্সেস আছে কিনা সেটা আমায় দেখতে হবে।
তার জন্যে কী করব, ওই যে একটা নর্মালিটি আর ভলিউম গুণ করব, মাইনাস করে দেবো আর একটা নর্মালিটি ইন্টু ভলিউম ডিভাইডেড বাই করে দেবো টোটাল ভলিউম। ওখানে কী করছি, সামেশান করছি, কারণ দুটোই স্ট্রং অ্যাসিড অথবা দুটোই স্ট্রং বেস, কিন্তু এখানে অ্যাসিড আর বেসের মিক্সচার হচ্ছে। তাই অ্যাসিড আর বেসের মিক্সচারে কী হবে, এইচ প্লাসটাকে ওইচ মাইনাস খেয়ে নেবে, এইচ প্লাসের কনসেন্ট্রেশন কমিয়ে দেবে, অথবা ওইচ মাইনাসকেও এইচ প্লাস খেয়ে নেবে, মানে ওইচ মাইনাসের কনসেন্ট্রেশন কমিয়ে দেবে। তাহলে আলটিমেটলি যদি মনে করো কনসেন্ট্রেশন অফ এইচ প্লাস আর কনসেন্ট্রেশন অফ ওইচ মাইনাস যদি সমান হয়ে যায়, তখন তো নিউট্রাল হয়ে গেল, পিএইচটা হয়ে যাবে 7। কিন্তু এটা তো আর 7 সবসময় হবে না, কোনো কোনো সময় দেখা যাবে কি কনসেন্ট্রেশন অফ এইচ প্লাসটা এক্সেস আছে, অথবা কোনো কোনো সময় দেখা যাবে কি কনসেন্ট্রেশন অফ ওইচ মাইনাসটা এক্সেস আছে। সেইটাকে আমায় বার করতে হবে, এবং সেই অনুযায়ী আমি কী বার করব, পিএইচ অথবা পিওএইচ বার করব। নাও এইখানে একটা জিনিস অবশ্যই মনে রাখবে, যদি মনে করো এই রকম আসে, ইফ বাই চান্স কনসেন্ট্রেশন অফ এইচ প্লাস ইকুয়াল টু কনসেন্ট্রেশন অফ এইচ মাইনাস, এটা যদি হয়ে যায়, তাহলে তখন পিএইচ কত হবে, 7 হবে, তখন কিন্তু পিএইচ 7 হবে। কিন্তু এইটা সাধারণত আসবে না, আইদার কনসেন্ট্রেশন অফ এইচ প্লাসটা আমার বেশি হবে, অথবা কী হবে, কনসেন্ট্রেশন অফ এইচ মাইনাসটা আমার এক্সেস হবে। তাহলে সেই অনুযায়ী আমি পিএইচ বার করব, অথবা পিওএইচ বার করতে পারি। পিওএইচ বার করার পরে তো আপনার যদি তাকে পিএইচে কনভার্ট করতে হয়, তার জন্য আমরা কী করব, 14 মাইনাস পিওএইচ করে দেবো, ব্যাস আমি তাহলে পিএইচ পেয়ে যাব। এই অবধি ক্লিয়ার সবার? অমরিক বুঝতে পেরেছো এই অবধি? ঠিক আছে, চলো এইবারে আমরা পড়বো বাফার সলিউশন। ইটস কমপ্লিটলি নিউ পার্ট। যেটা পড়বো সেটা হচ্ছে আমাদের বাফার সলিউশন, এটা হচ্ছে আমাদের একদম নতুন পার্ট। প্রথমত আগে তোমরা বলো বাফার সলিউশন মানে কি, বা বাফার মানে কি আগে বলো। বাফারটা কি? গাড়িতেও তো বাফার থাকে, 4 চাকাতেও দেখবে বলা হয় যে বাফার লাগানো আছে। বাফারটা কি জানো? কারো যদি কিছু মনে হয় বলো। গাড়িতেও কিন্তু বাফার থাকে, মানে বাফার সলিউশন নয়, বাট বাফার বলা হয় ওটাকে, সলিউশন নিঃসন্দেহে নয়। বাফারের নর্মাল মিনিং হচ্ছে কি, যে চেঞ্জটা হচ্ছে সেই চেঞ্জটাকেও যতটা পরিমাণ পারে কমিয়ে দেয়। মানে বাফার মানে লাগানো থাকে গাড়িতে, মানে কি বলো তো, ওই যে গাড়িতে যখন দেখবে মনে করো বাম্পারে পড়লো বা অনেক বেশি ঝাঁকুনি একটা গাড্ডায় পড়ে গেল, দেখবে তোমার কিন্তু অতটা বেশি ফিল হচ্ছে না, দ্যাট ইজ স্ট্রং বাফার লাগানো আছে ওখানে। আর একটু কম দামি যে গাড়িগুলো হয়, মানে আমরা মোটামুটি যেসব গাড়ি টাড়িগুলো চড়ি ম্যাক্সিমাম, সেগুলোতে দেখবে বাফার ক্যাপাসিটি তুলনামূলকভাবে একটু কম থাকে, মানে ঝাঁকুনি অনেক বেশি হয়। সিম্পল বুঝতে পারবে যে এসি বাস ফাস যেগুলো আছে দেখবে একটা স্ট্রং বাফার থাকে, মানে তুমি বুঝতেই পারবে না এরা দুলে দুলে যাচ্ছে এরা মনে হবে। আর নর্মাল যে বাস ফাসগুলো হয় সেগুলো দেখবে গাড্ডায় বা কিছু পড়লে ঝাঁকুনি হয় প্রচণ্ড বেশি, বা নর্মাল গাড়িতে ঝাঁকুনি হয় অনেক বেশি, অটোতে ঝাঁকুনি হয় বেশি, মানে এদের বাফারটা কম। তাহলে বাফার মানে হচ্ছে সিম্পল, যে চেঞ্জটা হচ্ছে সেই চেঞ্জটাকে রেজিস্ট করারও চেষ্টা করছে, কারণ যে ঝাঁকুনিটা হচ্ছে ওটাকে আটকানোর চেষ্টা করছে। এখানেও বাফার সলিউশন মানে হচ্ছে তাই, আলটিমেটলি যে চেঞ্জটা হবে সেটাকেও কমানোর চেষ্টা করবে। কিসের চেঞ্জ হবে আলটিমেটলি, এখানে যে আয়নিক ইকুইলিব্রিয়াম পড়ছে, আলটিমেটলি চেঞ্জটা কিসের হবে? চেঞ্জটা হতে পারে একমাত্র পিএইচের, মানে কনসেন্ট্রেশন অফ এইচ প্লাস বা কনসেন্ট্রেশন অফ ওইচ মাইনাস, এটারই চেঞ্জ হবে। তাহলে বাফার সলিউশন মানে হচ্ছে এমন একটা সলিউশন যার মধ্যে তুমি অল্প পরিমাণে অ্যাসিড দাও, বা মনে করো অল্প পরিমাণে তুমি বেস অ্যাড করলে, কিন্তু তার পিএইচ এমন কিছু চেঞ্জ হবে না, সেটাই হচ্ছে বাফার সলিউশন। মানে ওর পিএইচটা তাহলে তো চেঞ্জ হয়ে যাওয়া উচিত ছিল, যে আমি অ্যাসিড ইউজ করছি, জলের মধ্যে আমি অল্প অ্যাসিড দিয়ে দিলাম, পিএইচ তত্তর করে কমে যাবে। আবার মনে করো জলের মধ্যে অল্প আমি এনওইচ অ্যাড করে দিলাম, কী হবে, পিএইচ হুড়ুর করে বেড়ে যাবে, কারণ ওটা বেসিক সলিউশন হয়ে গেল। কিন্তু বাফার মানে কি, যার মধ্যে আমি অল্প পরিমাণে অ্যাসিড ইউজ করি, অথবা মনে করো অল্প পরিমাণে আমি বেস ইউজ করি, এটা কিন্তু উইক অ্যাসিড বা উইক বেসের কথা বলছি না, সব স্ট্রং অ্যাসিড বা স্ট্রং বেস যদি আমরা ইউজ করি, তাতেও কিন্তু তার পিএইচ নেগলিজিবল চেঞ্জ হবে, খুব সামান্য চেঞ্জ তো হবে, বাট নেগলিজিবল চেঞ্জ হবে। এটাকেই বলা হচ্ছে বাফার সলিউশন। বুঝতে পেরেছো? ক্লিয়ার হয়েছে? ঠিক আছে, তাহলে প্রথমত আমরা যেটা দেখবো সেটা হচ্ছে বাফার সলিউশনের নর্মাল ডেফিনেশনটা। তাহলে কি, তাহলে ডেফিনেশনটা তাহলে এটা ইউজ করতে না, কিবোর্ডটা ইউজ করি, বড্ড কষ্ট হচ্ছে আজ, পাচ্ছি না, মানে কালকেই বললাম না তোমাদের শরীরটাও খারাপ, আজকেও একই অবস্থা, মাথা ব্যথা ধরে আছে, যন্ত্রণা দিচ্ছে, পেরে উঠছি না একদম।
হলো কিবোর্ডটাই আসে না, হ্যাঁ এসছে। আচ্ছা, বাফার সলিউশনের ছোট্ট করে আমরা ডেফিনেশন বলবো, ওই রকম মানে সেই বড় বইয়ের মতো ডেফিনেশনের দরকার নেই। লিখবে সলিউশন হুইচ রেজিস্ট দ্য চেঞ্জ অফ pH, is the change in pH করে দিই, অফ pH না করে, in pH and pH does not change significantly on addition of small amount of strong acid or strong base is called buffer solution, is called buffer solution. আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের বাফার সলিউশনের নর্মাল ডেফিনেশন হয়ে গেল, তাই না? তাহলে বাফার সলিউশনের প্রপার্টিসটা কি সিম্পল হয়ে গেল। তাহলে তার মানে কি আমরা অল্প করে আমরা এই রকম ইউজ করব, মানে অ্যাসিড বা অল্প পরিমাণে মনে করো আমরা বেস ইউজ করছি, বাট এখানে কিন্তু পিএইচের কোনো চেঞ্জ হচ্ছে না। তাহলে সিম্পল এটাই হচ্ছে এর প্রপার্টিস। হ্যাঁ, তার মানে কি এটা একবারও বলছি যে মনে করো প্রচুর পরিমাণে আমি ইউজ করে দেবো, তাতে আমাদের কিছু চেঞ্জ হবে না? নিঃসন্দেহে চেঞ্জ হবে। দেখো, এগুলো একটা মানে গার্ড দেওয়ার জন্য, মানে মনে করো গাড়ির একটা বাফার আছে, তার মানে কি আমরা এটা বলছি যে বাসটাকে একটা সেই মানে একটা খাদের মতো একটা জায়গায় তুমি মানে গাড্ডার মতো দুম করে পড়লো, তার মানে কি তোমার আর ওই ঝাঁকুনি হবে না? সেটা কি আর হবে? নিঃসন্দেহে সেখানে হবে, বাট তার একটা ক্যাপাসিটি তো থাকবে, সেই অবধি ও ওটাকে রেজিস্ট করবে। তার মানে এটা নয় যে স্ট্রং অ্যাসিড তুমি কন্টিনিউয়াস ঢেলে যাচ্ছ আরও রেজিস্ট করে যাবে, তা নয়। একটা সার্টেন অ্যামাউন্টের পরে আরও পারবে না। তাহলে প্রপার্টিসের আন্ডারে প্রথম যেটা আমরা লিখবো সেটা হচ্ছে সিম্পল, যেটা হচ্ছে প্রথম লিখেছি ওটাই, যে পিএইচ অফ বাফার সলিউশন ডাজ নট চেঞ্জ significantly upon addition of small amount of either strong acid or base। এটা তো এক নম্বর, এটা তো নর্মাল হয়েই গেল। সেকেন্ড দেখো, এইটা কিন্তু ভলিউমের ওপর কোনো ডিপেন্ড করে না, বোঝা গেছে? মানে কি? মানে আমরা সলিউশনটাকে ডাইলিউটও করতে পারি, তাতেও পিএইচের কোনো চেঞ্জ হবে না। সাধারণত কি হয়, নর্মাল মনে করো অ্যাসিড আছে, ডাইলিউট করলাম, পিএইচ চেঞ্জ হয়ে যাবে, কারণ পিএইচ কমে যাবে, সেখানে এইচ প্লাস কমে যাচ্ছে। আবার মনে করো নর্মাল বেস আছে, বেসের সলিউশনটাকে আমি ডাইলিউট করলে তার পিএইচ কী হবে, ধীরে ধীরে মানে কমতে থাকবে, কারণ ওখানে কী হচ্ছে, কনসেন্ট্রেশন অফ এইচ মাইনাস কমছে। কিন্তু বাফার সলিউশনের যদি আমরা ডাইলিউট করি তাহলে কিন্তু পিএইচের কোনো চেঞ্জ হবে না, এটা কিন্তু ভলিউমের উপর ডিপেন্ড করবে না। নর্মাল অ্যাসিডিক সলিউশন মনে করো যেরকম আমি যদি ডাইলিউট করে দিই, কনসেন্ট্রেশন অফ এইচ প্লাস কমে যাবে, কারণ আমরা সবসময়ের জন্যই জানি যে কনসেন্ট্রেশন ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু ভলিউম, বাট বাফারের ক্ষেত্রে কিন্তু সেটা হবে না। তাই আমরা কি লিখছি, দ্য পিএইচ অফ বাফার সলিউশন does not depend on the volume of the solution, volume of the solution. Hence, solution can be diluted without change in pH. এটাকে আমরা ডিরেক্টলি করতে পারবো। আর যদি মনে করো এরকম হয় যে বাফার সলিউশনটাকে আমি অনেক দিন ধরে এইরকম রেখে দিলাম, তাতেও কিন্তু তার পিএইচ নর্মাল আনচেঞ্জডই থাকবে। সেটা নর্মাল অ্যাসিড বা বেসের ক্ষেত্রেও সাধারণত অনেকটা হতে পারে, এবং বাফারের ক্ষেত্রেও একই জিনিস, মানে দ্য পিএইচ অফ বাফার সলিউশন রিমেন্স কনস্ট্যান্ট ইভেন ইফ ইট ইজ কেপ্ট ফর এ লং টাইম। মোটামুটি এই তিনটে প্রপার্টিস একটুখানি মনে রাখলেই হয়ে যাবে। আচ্ছা,
একটা ছোট্ট করে জাস্ট একটা হোমওয়ার্ক মতো দিয়ে দিলাম, এটাই পড়ে নেবে। এটা হচ্ছে থিওরিটিক্যাল অ্যাসপেক্ট, ওই জন্য আমি আর দেখাচ্ছি না। সেটা হচ্ছে ইউজ অফ বাফার, ঠিক আছে? ইউজ অফ বাফার মানে বাফার কোন কোন জায়গায় ইউজ হয় সেটা অবশ্যই একটুখানি পড়ে রাখবে, বাট এটা জাস্ট থিওরিটিক্যাল অ্যাপ্রোচ। এবার আমরা যেটা পড়বো, যেটা মেন পার্ট, সেটা হচ্ছে টাইপস অফ বাফার। টাইপস অফ বাফার সলিউশন, ঠিক আছে? টাইপস অফ বাফার সলিউশন, এবং এটা কিন্তু বোঝারও আছে। এই জিনিসগুলো সাধারণত কী হয়, মানে টিচাররা পড়িয়ে দেয়, বাট মুখস্থ টাইপের করিয়ে দেয়। বাট আমাদের এখানে থেকে মুখস্থ করার মতো কিছু নেই, একদম সোজা, তুমি সহজেই বুঝতে পারবে, ঠিক আছে? আমরা দু রকম পড়বো বাফার, দুটো পড়বো, এবং তাকে আবার মানে ফার্দার ক্লাসিফাই করার চেষ্টা করব। প্রথম যেটা আছে সেটা হচ্ছে সিম্পল বাফার সলিউশন। এটা হচ্ছে একদম সিম্পল, একটা সিম্পল বাফার সলিউশন আমরা পড়ব। আর সেকেন্ড যেটা আমরা পড়ব, দ্যাট ইজ মিক্সড বাফার সলিউশন। ওটা সিম্পল হবে, এটা মিক্সড। এই মিক্সড বাফার যে সলিউশনটা থাকবে, এই মিক্সড বাফার সলিউশনটাকে আমরা দুভাগে ভাগ করে দেবো। মিক্সড বাফার সলিউশনটাকে কী করছি, আমরা দুভাগে ভাগ করছি। একটাকে আমরা নাম দেবো কি, অ্যাসিডিক বাফার। অ্যাসিডিক বাফার মানে যে শুধু অ্যাসিডের সলিউশনে কাজ করবে সেটা আমরা বলছি না, নামটা হচ্ছে তার অ্যাসিডিক বাফার। আর এটার নাম হয়ে যাবে বেসিক বাফার। তাহলে প্রথমে আমরা দেখব যে সিম্পল বাফারটা কি, তারপরে আমরা পড়বো অ্যাসিডিক বাফার কি, তারপরে আমরা বেসিক বাফার দেখব। তাহলে প্রথম আমরা যেটা দেখব সেটা হচ্ছে কি, আমাদের সিম্পল বাফার সলিউশনটা কি হচ্ছে। আচ্ছা আগে বলো, তোমাদের তো ক্লাসে হয়েছে, সিম্পল বাফার সলিউশন সম্বন্ধে কি জানো আগে বলো। এসা তোমাদের ক্লাসে হয়েছে তো এটা? হয়েছে, কিন্তু ছিলাম না তখন ক্লাসে। সব সময় তো স্কুলে যাচ্ছ, আর ক্লাসে কি ছিলে না? অমৃক? আমিও স্যার যাই। আচ্ছা সারা? স্কুলে যাইনি। দূর। আচ্ছা সিম্পল বাফার সলিউশন, আচ্ছা ভালো করে ভাবো কি করে বাফারটা তৈরি হচ্ছে। তার আগে আমরা ওই যে মনে আছে ওই যে ওই কনজুগেট অ্যাসিড বেস থিওরি করেছি, ওইটা যদি মনে রাখতে পারো দেখো এমনিই পারবে। আচ্ছা সিম্পল বাফার সলিউশন তার মানে আলটিমেটলি কী হবে দেখো, এমন একটা সল্ট আমরা ইউজ করব যে সল্টটা ডিসোসিয়েট করার পর বাই চান্স যদি আমি তাকে এইচ প্লাস দিই, সে কিন্তু এইচ প্লাসটাকে মিডিয়ামে রাখতে দেবে না। আবার যদি মনে করো বাই চান্স আমি মিডিয়ামে ওইচ মাইনাস দিই, তাহলে কিন্তু সে মিডিয়ামে ওইচ মাইনাস রাখতে দেবে না। তবেই তো আলটিমেটলি আমার এইচ প্লাস বা ওইচ মাইনাসের কনসেন্ট্রেশন চেঞ্জ হবে না। দেখো এইটুকু ক্লিয়ার হয়েছে তো? কারণ আমি যদি মনে করো অ্যাসিড আমি ওই বাফার সলিউশনে দিলাম, এবং ওই সলিউশনে আমার এইচ প্লাস কনসেন্ট্রেশনটা বাড়ছে, তাহলে নিঃসন্দেহে তো পিএইচ কমবে। বা মনে করো আমি বেস মানে ওইচ মাইনাস ওখানে মনে করো দিলাম, এবং কনসেন্ট্রেশন অফ ওইচ মাইনাস মনে করো ধীরে ধীরে বাড়ছে, তাহলে নিঃসন্দেহে আমার পিএইচ বাড়বে। এটাই তো হওয়া উচিত ছিল। তার মানে এখানে হচ্ছে না মানে কি, যখন আমি এইচ প্লাসটা দিচ্ছি তার মানে ওই এইচ প্লাসটাকে নিঃসন্দেহে কেউ খেয়ে নিচ্ছে। বা মনে করো যখন আমি ওইচ মাইনাস ওই সলিউশনে দিচ্ছি, তার মানে ওই ওইচ মাইনাসটাকেও কেউ অ্যাবজর্ব করে নিচ্ছে। তার মানে ফ্রি এইচ প্লাস বা ফ্রি ওইচ মাইনাস কিন্তু ওই সলিউশনে থাকতে পারছে না। যদি সলিউশনে থাকতো তাহলে নিঃসন্দেহে পিএইচের চেঞ্জ হতো। আগে দেখো এইটুকু ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। আচ্ছা যদি এটা ক্লিয়ার হয়ে গিয়ে থাকে তাহলে দেখো এবারে রিভার্সে যাচ্ছি, আমি কনসেপ্টটা বোঝার জন্য আমরা রিভার্সে যাচ্ছি। তাহলে মোটামুটি ভাবো, তার মানে ওখানে যে আয়নগুলো আছে সেই আয়নগুলো এইচ প্লাসকে অ্যাবজর্ব করে নেবে, অথবা যদি তুমি বাইরে থেকে ওইচ মাইনাস দাও তাহলে তাকেও অ্যাবজর্ব করে নেবে। মানে মনে করো আমার এইখানে কি, দূর বাবা, মনে করো আমার এখানে একটা বাফার সলিউশন এরকম আমি রেখেছি, আমি বাইরে থেকে এইচ প্লাস দিচ্ছি তাকেও অ্যাবজর্ব করে নিচ্ছে, আর বাইরে থেকে ওইচ মাইনাস দিচ্ছি তাকেও অ্যাবজর্ব করে নেবে। তার মানে যে এইচ প্লাসটাকে অ্যাবজর্ব করে নিচ্ছে সে তার মানে একটা প্রচণ্ড স্ট্রং কি কেউ আছে, না হলে তো এইচ প্লাসটাকে নিতে পারবে না। আবার যে ওইচ মাইনাসটাকেও অ্যাবজর্ব করছে তার মানে সেও তার মানে প্রচণ্ড স্ট্রং কেউ আছে, তবেই তো সে ওইচ মাইনাসটাকে অ্যাবজর্ব করছে। এই অবধি ক্লিয়ার হয়েছে? হ্যাঁ। তার মানে সিম্পল বাফার সলিউশন কি হবে, উইক অ্যাসিড আর উইক বেসের একটা সল্ট হবে। কারণ উইক অ্যাসিড আর উইক বেসের সল্ট হলে তবে কি না তার কনজুগেট পার্টগুলো মারাত্মক স্ট্রং হবে, তবেই তো এইচ প্লাস যেই মিডিয়ামে দিলে সঙ্গে সঙ্গে ও অ্যাটাক করে নেবে, আর যেই ওইচ মাইনাস তুমি মিডিয়ামে দেবে সেই সঙ্গে সঙ্গে অ্যাটাক করে নেবে। দেখো আমার কথাটা এবার বুঝতে পেরেছো কিনা, ক্লিয়ার হয়েছে কি? হ্যাঁ।
তাহলে আমার সিম্পল বাফার সলিউশন কি হবে? সিম্পল বাফার সলিউশন হচ্ছে অ্যাকুয়াস সলিউশন অফ উইক অ্যাসিড প্লাস উইক বেস টাইপ অফ সল্ট। ঠিক আছে, মানে অ্যাকুয়া সলিউশন অফ এ সল্ট অফ টাইপ উইক অ্যাসিড প্লাস উইক বেস। এক্সাম্পল হিসাবে মনে করো আমি কিরমভাবে বলতে পারি, বোঝানোর জন্য বলে দিচ্ছি। CH3COO না সরি CH3 হবে, COO হবে না, Na তো স্ট্রং হয়ে যাবে, তাহলে NH4 লিখতে হবে আমায়। CH3COO NH4 হতে পারে, মনে করো হতে পারে NH4CN এক্সেট্রা। আমি বুঝিয়েও দেবো এটা। দেখো দেখো এবারে এর কাজ কীভাবে করছে, মেকানিস্টিক অ্যাপ্রোচটা বোঝার চেষ্টা করো। এটা একটাতেই বোঝাবো, বাকি আর কিন্তু বলবো না, বাকি নর্মাল জাস্ট লিখিয়ে দেবো। মেকানিস্টিক অ্যাপ্রোচটা বোঝার চেষ্টা করো। তাহলে এখন CH3COO NH4, তাই তো? এই CH3COO NH4টা তার মানে অ্যাকচুয়ালি আসছে কোত্থেকে? আসছে হচ্ছে আমার CH3COOH প্লাস কোত্থেকে আসছে? NH4OH থেকে। দেখো এইটুকু ক্লিয়ার তো সবার? এইটুকু তো আশা করি সবাই বুঝতে পারছো। এখন CH3COOHটা কি? উইক অ্যাসিড, আর NH4OH কী হবে? উইক বেস। তার মানে এখান থেকে আমার সল্টে কি আছে? সল্টে আছে তার মানে CH3COO মাইনাস প্লাস কি NH4 প্লাস, এটা আছে। তাহলে এখন এখান থেকে যদি আমি CH3COO মাইনাস নিই, তার মানে সেটা কি হয়ে যাবে? সেটা একটা কনজুগেট বেস হবে। দেখো কনজুগেট বেস হবে, কিন্তু স্ট্রং হবে না উইক হবে? স্ট্রং হবে। দেখো, আর এখান থেকে যদি আমার NH4 প্লাসটা আসে, তাহলে সেটা কি হবে? সেটা হয়ে যাবে আমাদের কনজুগেট অ্যাসিড, কিন্তু স্ট্রং হবে না উইক হবে? এটাও দেখো স্ট্রং হবে। দেখো এই অবধি আগে ক্লিয়ার হয়েছে? এটা ক্লিয়ার তো? আচ্ছা, তার মানে এইবার দেখো বোঝার চেষ্টা করো। ইফ H প্লাস ইজ অ্যাডেড ফ্রম আউটসাইড, মনে করো আমি অল্প, এরম নয় যে প্রচুর, মানে H প্লাস মানে কিন্তু স্মল অ্যামাউন্ট, ঠিক আছে? ইফ স্মল অ্যামাউন্ট অফ H প্লাস ইজ অ্যাডেড ফ্রম আউটসাইড, তাহলে কি হবে? CH3COO মাইনাসটা এতটাই স্ট্রং যে ও H প্লাসটাকে নেবে আর CH3COOH কনভার্ট হয়ে যাবে, তাই না? তার মানে কি হলো? নো ফ্রি H প্লাস এক্সিস্টস ইন দ্য মিডিয়াম। ও তো মিডিয়ামে থাকতেই পারবে না, কারণ দুম করে CH3COO মাইনাসটা অ্যাটাক করে CH3COOH তৈরি করে দেবে। তাই কোনো ফ্রি CH প্লাস মিডিয়ামে থাকতে পারবে না। তার মানে কী হবে? pH ডাজ নট চেঞ্জ, তার মানে pH চেঞ্জ হবে না। হয়ে গেল। এখন তোমার মনে হতে পারে যে ঠিক আছে স্যার, আমি নয় H প্লাসের জন্য এটা বুঝে নিলাম, হয়ে গেল। কিন্তু যদি OH মাইনাস দিই তাহলে কী করে হবে? মানে তাহলে কী হবে? তাহলে একই রকমভাবে লিখবো। তাহলে ইফ small amount of OH minus is added from outside, মনে করো আমি বাইরে থেকে অল্প পরিমাণে OH মাইনাস অ্যাড করছি, তাহলে কি হবে? দেখো এখন NH4 প্লাসটা প্রচণ্ড স্ট্রং, ও কি করবে? OH মাইনাসের সাথে অ্যাটাক করবে, NH4OH তৈরি করে দেবে। এখন তখন কি ওই OH মাইনাসটার সাথে অ্যাটাক করার জন্য আমাদের কি লিখবো এখানে? তাহলে নো ফ্রি OH মাইনাস আয়ন এক্সিস্টস ইন দ্য মিডিয়াম। তাহলে এখন মিডিয়ামে নর্মালি ফ্রি OH আর নেই, আর ফ্রি OH যদি না থাকে তাহলে কী হবে? pH ডাজ নট চেঞ্জ। দেখো এবার বুঝতে পেরেছো যে অ্যাকচুয়ালি বাফার কীভাবে কাজ করছে বা বাফার সলিউশন কীভাবে কাজ করছে। এটা কি ক্লিয়ার হয়েছে? ঠিক আছে, তাহলে এইখানে এবার একটু লিখে দিই যে সিম্পল বাফার সলিউশন যখন আমরা পড়ছি, সিম্পল বাফার সলিউশনের ক্ষেত্রে আমরা pH ইকুয়াল টু কী লিখবো? দেখো এটা একদম সোজা, pH এর ইকুয়েশনটা কেন সোজা? আলটিমেটলি সিম্পল বাফার সলিউশন মানে কি? একটা উইক অ্যাসিড আর উইক বেসেরই তো সল্ট, তার মানে উইক অ্যাসিড উইক বেসের সল্টের যে হাইড্রোলিসিসটা ছিল ওটাই হয়ে যাবে এর pH এর ইকুয়েশন। সেটা কি ছিল? 7 প্লাস হাফ pKa মাইনাস কী ছিল? হাফ pKb। দেখো বোঝা গেছে কি না? কারণ আলটিমেটলি সিম্পল বাফারটা কী ছিল? সিম্পল বাফারটাই দেখো উইক অ্যাসিড প্লাস উইক বেসের যে সল্ট তার একটা সলিউশন।
তাহলে এখন উইক অ্যাসিড উইক বেসের সল্টের তো হাইড্রোলিসিস অলরেডি আমরা পড়েছি, তাহলে তার পিএইচটাই হবে তাহলে সিম্পল বাফারের পিএইচ, দ্যাট ইজ পিএইচ ইকুয়াল টু 7 + ½ pKa মাইনাস ½ pKb। দেখো ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে তো? দেখো হ্যাঁ এই সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ নিশাত বুঝতে পেরেছো এটা? হ্যাঁ হ্যাঁ বলবে তো, বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, চলো তাহলে এইবারে আমরা যেটা পড়বো দ্যাট ইজ মিক্সড বাফার। এবার দেখো আমরা যেটা পড়বো সেটা হচ্ছে মিক্সড বাফার। আচ্ছা মিক্সড বাফারের মধ্যে তো এখন আমরা দুটো পড়েছি তাই না? একটা কি বলেছি আমরা, অ্যাসিডিক বাফার সলিউশন, অ্যাসিডিক বাফার সলিউশন, যেরাম নাম সেই অনুযায়ী সেই রকম বাফার হবে। নামটা হচ্ছে অ্যাসিডিক। অ্যাসিডিক মানে কি হবে, মানে যে অ্যাসিডটা এখানে আমরা ইউজ করবো সেটা উইক হবে, তার মানে তার করসপন্ডিং কনজুগেট পার্টটা হবে স্ট্রং। তার মানে এখানে যে আমরা অ্যাসিডটা ইউজ করছি দ্যাট উইল বি উইক অ্যাসিড। তাহলে অ্যাসিডিক বাফার সলিউশন এটার ডেফিনিশন কি হবে দেখো। অ্যাসিডিক বাফার সলিউশন তাহলে কি লিখতে পারি আমরা, যে অ্যাকুয়াস সলিউশন অফ মিক্সচার অফ উইক অ্যাসিড, নিঃসন্দেহে, কারণ অ্যাসিডিক বাফার আছে মানে হচ্ছে উইক অ্যাসিড থাকবে, অ্যান্ড সল্ট অফ দ্যাট উইক অ্যাসিড উইথ এ স্ট্রং বেস। কারণ ওটা তো আর আমরা উইক নেবো না, কারণ দুটোই যদি উইক নিই তাহলে তো সিম্পল ব্যাপারই হয়ে গেল। অ্যান্ড সল্ট অফ দ্যাট উইক অ্যাসিড উইথ এ স্ট্রং বেস, উইথ এ স্ট্রং বেস। এক্সাম্পল কী হতে পারে, মনে করো CH3COOH একটা উইক অ্যাসিড, তাহলে ওখান থেকে নেবো CH3COO, আর এরই মানে CH3COOH হলো, প্লাস কী নেবো, এর একটা সল্ট নেবো, তাহলে CH3COOর একটা সল্ট নেবো, কিন্তু কার সাথে নেবো, একটা স্ট্রং বেসের সাথে। মানে মনে করো ফর এক্সাম্পল NaOH, তাহলে এইটা হয়ে গেল আমার একটা দেখো অ্যাসিডিক বাফার সলিউশন। দেখো বোঝা গেছে কিনা, এটা কি ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। এই সবার ক্লিয়ার হয়েছে এটা? হ্যাঁ স্যার। ঠিক আছে, চলো এইবারে আমরা পড়বো এটা হচ্ছে বেসিক বাফার সলিউশন। প্রত্যেকটা আস্তে আস্তে জিনিসগুলো বুঝি আগে। তাহলে বেসিক বাফার সলিউশন দেখো, তাহলে বেসিক বাফার সলিউশন কী হবে, নামটা হচ্ছে বেসিক, তাহলে কী হবে, একই রকম ডেফিনেশন, কিচ্ছু নেই। অ্যাকুয়াস সলিউশন অফ মিক্সচার অফ, কী হবে, যেহেতু বেসিক বলেছে তাহলে কী হবে, একটা উইক বেস হবে, অ্যান্ড সল্ট অফ দ্যাট উইক বেস উইথ এ স্ট্রং অ্যাসিড হয়ে যাবে। তার মানে তাহলে এটা হয়ে যাবে আমাদের কি বেসিক বাফার। তাহলে এক্সাম্পল হিসেবে আমরা কি বলবো, একটা উইক বেস আগে ভাবো, মনে করো NH4 একটা NH4OH একটা উইক বেস হয়ে গেল, প্লাস এরই একটা সল্ট হবে কিন্তু স্ট্রং অ্যাসিডের সাথে, স্ট্রং অ্যাসিড HCl হতে পারে, তাহলে কি হবে NH4Cl। দেখো হবে, বোঝা গেছে কি? বোঝা গেছে? স্ক্রিনটা দেখা যাচ্ছে না। এই বাকিরা কেউ দেখতে পাচ্ছ না? আমার এখানে কিন্তু নেটওয়ার্ক ভালো স্ট্রং আছে, বাকিরা দেখতে পাচ্ছ না কি আটকে গেছে? হ্যাঁ দেখতে পাচ্ছি। এশা এখন এসছে? হ্যাঁ এখন এসছে। কারণ আমার এখানে নেটওয়ার্ক আজ মানে এই এখন যেখানে আছি নেটওয়ার্ক খুব স্ট্রং, মানে বেশ ভালো নেটওয়ার্ক আছে। তাহলে এই অবধি হয়ে গেছে তো। এখানে একটা ছোট্ট হোমওয়ার্ক দিয়ে দিতে হলে, হোমওয়ার্কটা হচ্ছে বাফার অ্যাকশনটা কীভাবে তাহলে এরা দেখাচ্ছে। বাফার অ্যাকশন যেরকম আমি ওই সিম্পল সল্টের ক্ষেত্রে করেছি তোমরা এইটার ক্ষেত্রেও করবে। এটা হচ্ছে বাফার অ্যাকশন মানে কি, মেকানিস্টিক অ্যাপ্রোচ, যেটা সেইটা বোঝার চেষ্টা করবে। মেকানিস্টিক অ্যাপ্রোচ এটা বোঝার চেষ্টা করবে যে আমরা বাইরে থেকে অল্প যদি অ্যাসিড দিই আর বাইরে থেকে মনে করো অল্প পরিমাণে বেস দিলাম, তাহলে অ্যাকচুয়ালি আলটিমেটলি আমার কী রকমভাবে এটা চেঞ্জ হবে।
এইটা বোঝার চেষ্টা করবে। ক্লিয়ার হয়েছে? হয়ে গেছে এই অবধি? হ্যাঁ স্যার। এই সবার ক্লিয়ার হয়েছে তো? হ্যাঁ স্যার। ঠিক আছে, চলো এইবারে আমরা আগেরটার ক্ষেত্রে যেরকম একটা ইকুয়েশন পেয়েছি, এইটারও ক্ষেত্রে আমাদের এরকম একটা পিএইচের ইকুয়েশন দরকার। এই যে পিএইচের ইকুয়েশনটা বলছি, এটা সাধারণত ডেরিভেশন আমাদের পড়ে না, আমাদের এখান থেকে অঙ্ক পড়ে। আমি ছোট্ট ওই জন্য একটুখানি ডেরিভেশন করে দেবো, খুব একটা বেশি ডেরিভেশনের আমার প্রয়োজন নেই। ইকুয়েশন নামটা হচ্ছে হেন্ডারসন হ্যাসেলব্যাক ইকুয়েশন, এইচ ইকুয়েশন অনেক সময় বলা হয়, হেন্ডারসন হ্যাসেলব্যাক ইকুয়েশন পুরো ইকুয়েশনটার নাম। তাই এইখানে আমরা আমি একটুখানি ছোট্ট ডেরিভেশন দেখাবো, ওরকম বড় কিছু দেখাবো না, কারণ এটা সাধারণত পড়বে না তোমাদের। তাহলে পার্টটা আমরা লিখবো কি, যে পিএইচ অফ অ্যাসিডিক বাফার সলিউশন। অ্যাসিডিক বাফার সলিউশনের আমরা পিএইচটা বার করার চেষ্টা করব। তাহলে তার জন্য একটা এক্সাম্পল মনে করো আমরা নিয়ে নিচ্ছি, যে CH3COOH, তার মানে আছে একটা উইক অ্যাসিড, আর এই উইক অ্যাসিডেরই একটা সল্ট হবে কার সাথে, স্ট্রং বেসের সাথে, মানে CH3COONA। তাহলে এটা হয়ে গেল আমার একটা উইক অ্যাসিড, আর এটা হয়ে যাচ্ছে আমার তার করসপন্ডিং একটা সল্ট উইথ স্ট্রং অ্যাসিড। তাহলে এই দুটো যদি এখন মনে করো ডিসোসিয়েশন আমি লিখি, তাহলে CH3COOHটা দেখো ডিসোসিয়েট করবে, এবং ডিসোসিয়েট হয়ে যাবে কি CH3COO মাইনাস, প্লাস দেখো হয়ে যাবে আমার H প্লাস। আবার দেখো CH3COONAটাকে যদি আমি ডিসোসিয়েট করাই, তাহলে কি তৈরি হবে, CH3COO মাইনাস, প্লাস দেখো হয়ে যাবে আমার Na প্লাস। ঠিক করে দেখো তো এর মধ্যে কমন আয়ন এফেক্ট আছে? আছে তো? আছে তো? দেখো আছে। যদি কমন আয়ন এফেক্ট হতো, তার জন্য কি হতো, যেটা উইক অ্যাসিড তার ডিসোসিয়েশনটা কি হবে, আরও কমে যাবে, তাই তো? তাহলে আমরা কি বলবো, ডিসোসিয়েশন অফ উইক অ্যাসিড উইল বি ফার্দার ডিক্রিজড। দেখো এই অবধি আগে দেখো বুঝতে পেরেছো কিনা, এই অবধি বুঝতে পারলে হয়ে গেল, আর কিছু নেই ইকুয়েশনে। এই অবধি ক্লিয়ার হয়েছে? এই অবধি ক্লিয়ার হয়েছে তো? হ্যাঁ। আচ্ছা, এইবার ভালো করে বুঝবে জিনিসটা যেটা বলছি। নর্মালি তাহলে এখান থেকে ডিসোসিয়েশন কনস্ট্যান্ট অফ অ্যাসিড মানে কি হবে, দেখো CH3COO মাইনাস ইন্টু কনসেন্ট্রেশন অফ H প্লাস ডিভাইডেড বাই কী হবে, কনসেন্ট্রেশন অফ CH3COOH। দেখো এটা হবে, এটা হবে তো? এটাই হবে তো? দেখো হ্যাঁ। ঠিক আছে। তাহলে এখান থেকে দেখো আমরা কনসেন্ট্রেশন অফ H প্লাসটাকে কীভাবে পাবো, তাহলে কনসেন্ট্রেশন অফ H প্লাস ইকুয়াল টু আমার কী চলে আসবে, KA ইন্টু কনসেন্ট্রেশন অফ CH3COOH ডিভাইডেড বাই দেখো হয়ে যাবে আমার কনসেন্ট্রেশন অফ CH3COO মাইনাস। দেখো এটা হবে, এই অবধি ক্লিয়ার? ঠিক আছে, এইবার ভালো করে জিনিসটা ভাবো, যে অ্যাট ইকুইলিব্রিয়াম কনসেন্ট্রেশন অফ CH3COOH ইজ অলমোস্ট, বা আমি এইরকমভাবে লিখছি, যে কনসেন্ট্রেশন অফ CH3COOH অ্যাট ইকুইলিব্রিয়াম ইজ অলমোস্ট ইকুয়াল টু কনসেন্ট্রেশন অফ অ্যাসিড ইনিশিয়াল। তাই হবে না? ঠিক করে দেখো তো, যদি আমরা ভালো করে এটাকে লক্ষ্য করার চেষ্টা করি, ঠিক করে দেখো CH3COOH এর যে ইকুইলিব্রিয়াম কনসেন্ট্রেশন, সেটাই তো প্রায় ইনিশিয়াল কনসেন্ট্রেশনের সাথে সমান হবে। কেন? কারণ ওর ডিসোসিয়েশনটা তো এমনি আরও কমে গেছে। আগে মনে করো 5% ডিসোসিয়েট করতো, এখন হয়তো 2% ডিসোসিয়েট করছে। তাই CH3COOH এর ইকুইলিব্রিয়াম যে কনসেন্ট্রেশনটা হবে, সেটাই তো প্রায় ইনিশিয়াল কনসেন্ট্রেশনের সাথে সমান হবে না? দেখো তো, হবে তো? দেখো এটা কি বোঝা গেছে? আচ্ছা, আর এইটা বলো তো কী হবে, মনে করো CH3COO মাইনাস এইটার ইকুইলিব্রিয়াম কনসেন্ট্রেশন, এটা অ্যাকচুয়ালি কার সাথে মোটামুটি ইকুয়াল হবে তোমার মনে হচ্ছে বলো তো?
ভালো করে লক্ষ্য করো ইকুয়েশন দুটো, তাহলে বুঝতে পেরে যাবে যে CH3 COO- কনসেন্ট্রেশন অ্যাকচুয়ালি, কারণ CH3 COO- কনসেন্ট্রেশনটা তো আমি বার করতে পারবো না, আমরা বার করছি ব্যাকে অন্য কারোর কনসেন্ট্রেশন থেকে, কারণ কতটা CH3 COO- মিডিয়ামে তৈরি হবে আমরা কী করে জানতে পারবো। ওই জন্য আমরা বার করছি কি CH3 COO- কনসেন্ট্রেশনটা অ্যাকচুয়ালি কার সাথে ইকুয়াল হওয়া উচিত, মোটামুটি ইকুয়াল হবে। এটা কার সাথে হবে বলো দেখি, এসা কি মনে হচ্ছে বলো। সারা ইকুয়েশনটা দেখো তাহলেই বুঝতে পারবে। CH3 COOH এর ডিসোসিয়েশনটা তো এখন অত্যন্ত কম, তাহলে অত্যন্ত যদি কম হয় CH3 COO- এখান থেকে তো সেরকম আসছে না, তাহলে যেটুকু CH3 COO- আমরা পাচ্ছি সেটা প্রায় সল্টটা থেকেই আসছে না। দেখো বোঝা গেছে যে CH3 COO- এখন মিডিয়ামে তার মানে আছে, সেটা মেনলি কোথা থেকে আসছে CH3 COONA থেকে। টোটাল হয়তো CH3 COO- এর কনসেন্ট্রেশন যদি 100 ধরি, মানে অ্যাজ পার ডিজিট একটা 100 ধরি, হয়তো দেখবো 98 আসছে CH3 COONA থেকে, আর 2 হয়তো আসছে CH3 COOH থেকে। কেন? কারণ ডিউ টু দ্য কমন আয়ন এফেক্ট CH3 COOH এর ডিসোসিয়েশনটা অনেক পুয়ার, আর CH3 COONA তো সল্ট, দিস ইজ স্ট্রং ইলেকট্রোলাইট, তাই CH3 COO- এর যে ইকুইলিব্রিয়াম কনসেন্ট্রেশনটা হবে ওইটা কি হবে, প্রায় ইকুয়াল হবে কনসেন্ট্রেশন অফ সল্ট ইনিশিয়াল। দেখো বোঝা গেছে কি এই অবধি? এই অবধি কি বোঝা গেছে? হ্যাঁ স্যার। তাহলে এইখানে কি তাহলে আমরা এখানে লিখতে পারি যে ইকুয়েশন 1 চেঞ্জেস টু কনসেন্ট্রেশন অফ H প্লাস ইকুয়াল টু, তাহলে আমার কি হয়ে যাবে KA ইন্টু CH3 COOH এর জায়গায় জাস্ট লিখে দিলাম আমার অ্যাসিডের কনসেন্ট্রেশন, আর নিচে লিখে দিচ্ছি আমাদের সল্টের কনসেন্ট্রেশন, কারণ আমাকে এই দুটো ডেটা আমি ইজিলি পাবো। আমি কত কনসেন্ট্রেশনের অ্যাসিড ইউজ করছি আর কত কনসেন্ট্রেশনের সল্ট ইনিশিয়ালি ইউজ করছি, আমি তো ওটা এমনিই আমার কাছে ডেটা থাকবে, অসুবিধা নেই। কিন্তু কতটা সল্ট ডিসোসিয়েট করেছে, কতটা অ্যাসিড ডিসোসিয়েট করেছে সেই ডেটা আমার কাছে থাকবে না, সেই জন্য আমরা এই রকম ডেরিভেশনটা করছি। তাহলে অতএব দেখো এখান থেকে আমরা পাবো নেগেটিভ লগারিদম অফ H প্লাস ইকুয়াল টু পাবো নেগেটিভ লগ অফ KA নেগেটিভ লগ অফ কনসেন্ট্রেশন অফ অ্যাসিড বাই সল্ট। দেখো এটা আসবে, তার মানে এখান থেকে আমরা যেটা পেয়ে যাবো সেটা হচ্ছে PH ইকুয়ালস টু হয়ে যাবে দেখো PKA, এটাকে প্লাসে কনভার্ট করে দেবো, প্লাসে কনভার্ট করে দিলে ওপরে চলে আসবে আমার সল্ট, নিচে চলে আসবে দেখো আমার অ্যাসিড। তাহলে PH ইকুয়ালস টু চলে আসবে PKA প্লাস লগ কনসেন্ট্রেশন অফ সল্ট বাই অ্যাসিড। দেখো এটা বোঝা গেছে কিনা? দিস ইজ নোন অ্যাজ হেন্ডারসনস ইকুয়েশন। হেন্ডারসনস ইকুয়েশন, এটাকে আমি 2 নম্বর ইকুয়েশন নাম দিচ্ছি। দেখো এই অবধি কি ক্লিয়ার হয়েছে? এই অবধি দেখো ক্লিয়ার হয়েছে কিনা? এই অবধি ক্লিয়ার হয়েছে কিনা আগে দেখো। হ্যাঁ। আচ্ছা, এইবারে আমরা কি লিখছি যে সিমিলারলি ফর বেসিক বাফার সলিউশন, যদি আমরা বেসিক বাফার সলিউশনের জন্য আমরা বার করতাম তাহলে কি চলে আসতো, একই জিনিসই আসতো, তখন করতাম আমরা POH, PK তাহলে আসতো না, কি আসতো PKB প্লাস লগ, ওপরে কি আসতো সল্টের জায়গায় সল্টই আসতো, আর যেহেতু বেসিক বাফার নিচে কি আসতো কনসেন্ট্রেশন অফ বেস আসতো। দেখো তাহলে এই ইকুয়েশনটাকে এখন আমি নাম দিয়ে দিচ্ছি কি 3 নম্বর ইকুয়েশন। ক্লিয়ার হয়েছে তো? দেখো যেটা আমরা ওখানে করেছিলাম এইটাকে এখন জাস্ট বেসের জন্য করেছি। এই অবধি ক্লিয়ার হয়েছে? এই অবধি ক্লিয়ার হয়েছে? হ্যাঁ। তাহলে এই টোটালটাকে মানে ইকুয়েশন
2 and 3 combinedly known as Henderson-Hasselbalch equation, BALCH, Henderson-Hasselbalch equation। বুঝতে পেরেছো? এই দুটো ইকুয়েশনকে আমরা যদি কম্বাইন করে নিই, এই কম্বাইন্ড ইকুয়েশনটাকে আমাদের বলা হয় হেন্ডারসন-হ্যাসেলব্যাক ইকুয়েশন। ক্লিয়ার হয়েছে? এই অবধি ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। ঠিক আছে, দেখো এইবারে আমরা তো পিএইচটা বুঝতে পেরে গেলাম, এইবার দেখো রেঞ্জটা বুঝি। তাহলে আমরা বলছি কি পিএইচ রেঞ্জ অফ অ্যাসিডিক বাফার, আর একদিকে আমরা কি করব তাহলে পিএইচ রেঞ্জ অফ বেসিক বাফার। এটা কোনো কম্প্যারিজন নয়, বাট আমি যদি এরমভাবে বলি তাহলে তোমাদের মনে থাকবে, দেখবে সব থেকে বেশি। এখন পিএইচ রেঞ্জ অফ অ্যাসিডিক বাফারের মধ্যে আমরা যে অ্যাসিডিক বাফারের ইকুয়েশনটা সেটা কি পিএইচ ইকুয়ালস টু পিকেএ প্লাস লগ, ওপরে আমরা কি লিখছি সল্ট লিখছি, আর নিচে কি লিখেছি আমরা অ্যাসিড লিখেছি। আর এইখানে কি লিখেছি পিওইচ, পিওইচ ইকুয়ালস টু আমরা লিখি পিকেবি প্লাস একই হবে, ওপরে হবে সল্ট আর নিচে কী হবে তাহলে আমার বেস হয়ে যাবে, কারণ এটা বেসিক বাফার, তাই হয়ে গেল। তাহলে এবারে পিএইচ রেঞ্জ, বা এটাকে আর পিএইচ বলবো না কারণ বেসিক বাফারের ক্ষেত্রে তো পিএইচ রেঞ্জ করবো না, এটাকে তাহলে পিওইচ রেঞ্জ লিখছি, ঠিক আছে? এটা পিওইচ রেঞ্জ, এটা পিএইচ রেঞ্জ। তাহলে দুটো জিনিস হতে পারে, দেখো একটা হচ্ছে কেস ওয়ান। কেস ওয়ান কি, যে সল্টের কনসেন্ট্রেশনটা হচ্ছে 10 টাইমস অফ অ্যাসিডের কনসেন্ট্রেশন। আরে তাই যদি হয় তাহলে কি হবে লগ 10 আসবে, তাহলে হয়ে যাবে আমার পিএইচ ইকুয়ালস টু দেখো আসবে পিকেএ প্লাস 1। আর কেস টু দেখো হতে পারে, সেটা হচ্ছে যদি সল্টের কনসেন্ট্রেশনটা হয় 10 টাইমস অফ অ্যাসিডের কনসেন্ট্রেশন, তাহলে দেখো হয়ে যাবে পিএইচ ইকুয়ালস টু পিকেএ মাইনাস 1। তার মানে রেঞ্জটা কি চলে এলো, রেঞ্জ কি চলে এলো পিএইচ ইকুয়ালস টু দেখো চলে আসবে আমার পিকেএ প্লাস মাইনাস 1। দিস দ্য অ্যাসিডিক বাফারের রেঞ্জ। ঠিক একই রকমভাবে বেসিক বাফারেরও আমরা রেঞ্জ বার করতে পারি, সিম্পল। কেস ওয়ান সেটা কি হবে তাহলে, সল্টের যে কনসেন্ট্রেশন সেটা হয়ে যাচ্ছে 10 টাইমস অফ বেসের কনসেন্ট্রেশন, তাই যদি হয় তাহলে পিওইচটা কী হবে পিকেবি প্লাস 1 হবে। আর কেস টু মনে করো হতে পারে সেটা কি, যে অ্যাসিডের যে কনসেন্ট্রেশনটা হয়ে যাচ্ছে সেটা হচ্ছে 10 ইন্টু সল্টের কনসেন্ট্রেশন, তাহলে সেক্ষেত্রে হয়ে যাবে পিওইচ ইকুয়ালস টু পিকেবি মাইনাস 1। তাহলে রেঞ্জটা আমার এক্ষেত্রে কী পাবো, পিওইচ ইকুয়ালস টু পিকেবি প্লাস মাইনাস 1। দেখো বুঝতে পেরেছো কিনা? এই অবধি দেখো বুঝতে পেরেছো কিনা আগে যেটুকু পড়েছি আমরা, ক্লিয়ার? একটু দাঁড়ান দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, না আমি জিনিসটা বলছি, জিনিসটা বুঝতে পেরেছো তো, সে আমি ওয়েট করছি, অসুবিধা নেই, ঠিক আছে হয়ে গেলে একটু বলবে। নিশাদ মোটামুটি বুঝতে পারছো? নিশাদ বুঝতে পারছো, কিন্তু পড়াশোনাটা কিন্তু খুব কম, খুব কম হচ্ছে পড়াশোনা। সবার হয়ে গেছে তো? চেঞ্জ করছি, যদি কারোর দরকার লাগে বলবে, আমি চেঞ্জ করলাম আপাতত। চলো এইবার এই একই জিনিসে, মানে যেখানে যেরকমভাবে টেনেছি এই একই জায়গায় টানো,
কারণ কি একই, অ্যাসিডিক ব্যাপার আর বেসিক ব্যাপারের আরও দুটো জিনিস আমি একটু এখানেই বলবো। সেটা কি, সেটা হচ্ছে এই যে মনে করো অ্যাসিডিক ব্যাপার আর বেসিক ব্যাপারের আমরা আলটিমেটলি রেঞ্জটা জানলাম, এই রেঞ্জটার সাথে তাহলে এবার দেখি যে ম্যাক্সিমাম বাফার অ্যাকশন কন্ডিশন সেটা কখন হবে। তাহলে ম্যাক্সিমাম বাফার অ্যাকশন কখন দেখাতে পারবে, আর এখানেও আমি দেখাবো কি ম্যাক্সিমাম বাফার অ্যাকশন কখন দেখাতে পারবে। তার মানে কি ম্যাক্সিমাম বাফার অ্যাকশন মানে কি কোনো চেঞ্জই তো হচ্ছে না, অ্যাজ ইট ইজ পুরো একই থাকবে। কখন দেখাতে পারবে, যদি কনসেন্ট্রেশন অফ সল্ট ইকুয়াল টু আমার যদি কনসেন্ট্রেশন অফ অ্যাসিড হয়ে যায়, তাহলে অতএব কী হয়ে যাবে, পিএইচ ইকুয়ালস টু হয়ে যাবে পিকে। দিস ইজ দ্য ম্যাক্সিমাম বাফার অ্যাকশন, তাই না? এটাই তো ম্যাক্সিমাম বাফার অ্যাকশন হবে দেখো, বা বাফার অ্যাকশনের কন্ডিশন বলতে পারো। আর এখানে কি হবে, এখানে যদি কনসেন্ট্রেশন অফ সল্টটা কনসেন্ট্রেশন অফ বেসের সাথে দেখো ইকুয়াল হয়ে যায়, তাহলে লগের ভেতরে জিরো হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে পিওএইচ ইকুয়ালস টু হচ্ছে পিকেবি। দিস ইজ দ্য ম্যাক্সিমাম বাফার কন্ডিশন। কোনো চেঞ্জ হবে না, দেখো যা পিএইচ ছিল তাই পিএইচ থাকবে, যা পিওএইচ ছিল তাই পিওএইচই থাকবে, কোনো কিচ্ছু চেঞ্জ হবে না। কোনো রেঞ্জে যে +-1 যে সামান্য চেঞ্জ আমরা বলছি সেটাও চেঞ্জ হবে না। দিস ইজ দ্য ম্যাক্সিমাম বাফার অ্যাকশন। বোঝা গেছে তো এটা? হয়ে গেছে অবধি? চেঞ্জ করবো তাহলে, ঠিক আছে। এইবার একটা ইম্পর্টেন্ট পার্ট পড়ছি, ইম্পর্টেন্ট পার্ট মানে বাফারের লাস্ট পার্ট বলতে গেলে, দূর বা ওঠেও না, বাফারের লাস্ট পার্ট। এই পয়েন্টটার নাম হচ্ছে বাফার ক্যাপাসিটি। এটা থেকে কিন্তু অঙ্ক আসতে পারে, ঠিক আছে? কী হলো, লিখছে না কেন? হ্যাঁ ঠিক আছে, বাফার ক্যাপাসিটি। আচ্ছা, বাফার ক্যাপাসিটি জিনিসটা কি আগে দেখো, মানে আগে তো আমার ডেফিনেশন পড়তে হবে। তাহলে আমরা কি লিখবো, ইট ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য নাম্বার অফ মোলস অফ অ্যাসিড বা নাম্বার অফ মোলস অফ স্ট্রং অ্যাসিড or strong base added to 1 liter of buffer solution to change its pH by 1 unit। মানে 1 ইউনিট আমরা চেঞ্জ করব। পিএইচ মনে করো 3 ছিল, আমি পিএইচ সেখানে 4 করব, বাট 1 লিটার বাফার সলিউশনের মধ্যে তার জন্য কতটা স্ট্রং অ্যাসিড বা কত মোল স্ট্রং অ্যাসিড বা কত মোল স্ট্রং বেস আমাকে দিতে হবে, সেইটাই হচ্ছে আমার বাফার ক্যাপাসিটি। তাহলে বাফার ক্যাপাসিটি আলটিমেটলি কি এইটা বোঝাচ্ছে না যে ওই বাফারটার অ্যাকচুয়ালি স্ট্রেংথ কতটা বা এফেক্টিভনেস কতটা, সেটাই তো আলটিমেটলি বোঝাচ্ছে। কারণ আলটিমেটলি 1 লিটার বাফার সলিউশনের পিএইচ চেঞ্জ করার জন্য, মানে পিএইচটা নর্মালি মনে করো একটা বাফার সলিউশনের পিএইচ হচ্ছে 6, তার মানে আমি সেখান থেকে 7 করার জন্য কত মোল অ্যাসিড ইউজ করব 1 লিটার বাফার সলিউশনে, অথবা মনে করো 7 করার জন্য কত মোল আমি স্ট্রং বেস ইউজ করব 1 লিটার সলিউশনে, অথবা 6 থেকে পিএইচটাকে 5 করার জন্য কত মোল স্ট্রং অ্যাসিড আমরা ইউজ করব 1 মোল বাফার সলিউশনে, সেটাই হয়ে গেল বাফার ক্যাপাসিটি। তার মানে এটাই কি ওর বোঝাচ্ছে না যে ওর আলটিমেটলি স্ট্রেংথটা কতটা, মানে কতটা ওর ক্যাপাসিটি আছে, কতটা অ্যাসিড অ্যাকচুয়ালি ও নিতে পারবে জাস্ট 1 ইউনিট চেঞ্জ করার জন্য। তাহলে এটাই তোর ক্যাপাসিটি। যে কেউ মনে করো বলছে যে 10 ml নিতে পারবো, কেউ বলছে 50 ml, কেউ বলছে 100 ml, তার মানে 100 ml যে নিতে পারবে তার ক্যাপাসিটি সব থেকে বেশি। যে জাস্ট 5 ml নিতে পারছে পিএইচ ইউনিট 1 চেঞ্জ করার জন্য, তার মানে তার ক্যাপাসিটি সব থেকে কম। তার মানে 2 নম্বর পয়েন্টে আমরা কি লিখতে পারি, যে ইট measures the effectiveness of a buffer। দেখো এটা কি ক্লিয়ার হয়েছে, এইটা বুঝতে পেরেছো? এইটা কিন্তু বাফারের এফেক্টিভনেসকে ক্লিয়ার মানে বলছে। হয়ে গেছে?
মানে কি, মানে আমরা 3 নম্বরে এইরকমভাবে, যদি এটা কোনো পয়েন্ট নয় বা বোঝানোর জন্য বলছি, মনে করো মোর বাফার ক্যাপাসিটি, যদি বলি আমরা মোর বাফার ক্যাপাসিটি, তার মানে কি মোর এফেক্টিভ বাফার, মোর এফেক্টিভনেস লিখতে পারি, মোর এফেক্টিভনেস অফ বাফার। যত বাফার ক্যাপাসিটি বেশি হবে তত তার এফেক্টিভনেস বেশি হবে। আর বাফার ক্যাপাসিটি অনেক সময় বার করতে দিতে পারে। তাহলে বাফার ক্যাপাসিটি ইকুয়াল টু আমরা কি লিখব, নাম্বার অফ মোলস অফ H প্লাস or OH মাইনাস অ্যাডেড পার লিটার। এটা শর্ট হয়ে গেছে আমার জায়গাটা, পার লিটার এটা। হ্যাঁ, আমি আবারও বলে দিচ্ছি, লাস্ট হচ্ছে কিন্তু পার লিটার। আর ডিভাইডেড বাই কী হবে তাহলে, চেঞ্জ ইন পিএইচ, চেঞ্জ ইন পিএইচ অফ বাফার সলিউশন। তাহলে বাফার ক্যাপাসিটি মানে হচ্ছে নাম্বার অফ মোলস অফ H প্লাসও অ্যাড করতে পারি, তাহলে পিএইচ 1 কমবে, অথবা OH মাইনাস আমি অ্যাড করবো, মানে পিএইচ 1 বাড়াতে পারি, অ্যাডেড পার লিটার, কিন্তু 1 লিটারের জন্য, ডিভাইডেড বাই চেঞ্জ ইন পিএইচ অফ বাফার সলিউশন। এটাই হচ্ছে আমার বাফার ক্যাপাসিটি। একটা কোশ্চেন দিচ্ছি, এটা অ্যাটেম্প করো, একদম সোজা কোশ্চেন, জাস্ট যেটা বলেছি ওটাকেই জাস্ট অ্যাপ্লাই করবে, সেই জন্যে দেওয়া আছে, ওয়েন 2 moles of HCl is added to 1 liter of an acidic buffer solution, 1 liter of an acidic buffer solution, its pH changes from 3.9 to 3.4। এটা ফুল স্টপ দিয়েছে, ফাইন্ড ইটস বাফার ক্যাপাসিটি, ফাইন্ড ইটস বাফার ক্যাপাসিটি। বার করে নাও, একদম সোজা, কিচ্ছু নেই। যেহেতু এটা মানে করিয়েছি তার জন্য এটা জাস্ট সিম্পল একটা ম্যাথ দিয়েছি যাতে মনে থাকে জিনিসটা। সেদিকে ও যে বললো 8টায় নাকি জয়েন করবে, কোথায়, 8টা তো 8টা 11 বাজে তো। স্যার অ্যান্সার কি 4 হবে? এটার অ্যান্সার ওই তো দেখো না কত আসছে, ওই 0.8 সামথিং, না 2 আসবে, 2 ডিভাইডেড বাই 0.5, হ্যাঁ 4 আসবে। 2 মোলস বলেছে HCl, ডিভাইডেড বাই চেঞ্জ ইন পিএইচটা 0.5, মানে 4 আসবে। বাফার ক্যাপাসিটি 0.4 আসবে। এই সবার এসছে তো এটা? এটা একদম সোজা, এটা জাস্ট বোঝানোর জন্য এই কারণে দিয়েছি, কারণ এটা একটা ছোট্ট একটা প্রশ্ন দিলেও দিতে পারে, অ্যাকচুয়ালি কিছুই নেই পুরো জিনিসটাতে, একদম সোজা একটা থিওরি। বাফার আমাদের কমপ্লিট। আমরা এবারে যাচ্ছি লাস্ট পার্টের দিকে, একদম সিম্পল, একদম লাস্ট পার্টের দিকে আমরা যাব, সেটা হচ্ছে ইন্ডিকেটার্স। আচ্ছা বলো আগে, ইন্ডিকেটার্স মানে তোমাদের কি মনে হয় বলো, ইন্ডিকেটার্সটা কি? ইন্ডিকেটার্স মানে কি? ওই লিটমাস আর মিথাইল অরেঞ্জ যেগুলো পিএইচ এ চেঞ্জ করে, মানে অ্যাসিড বেসে কালার চেঞ্জ করে। ঠিক, তুমি একেবারে ইন্ডিকেটার মানে অ্যাসিড বেস। আমি বলছি ইন্ডিকেটার মানে কি, ইন্ডিকেটার মানে হচ্ছে কাউকে ইন্ডিকেট করছে। ফর এক্সাম্পল আমরা যখন রাস্তায় চলি সেখানেও আমরা ইন্ডিকেটার ইউজ করি গাড়িতে, তাই না? ইটস ইন্ডিকেটার মানে কিছু ইন্ডিকেট করছে।
তার মানে আলটিমেটলি ইন্ডিকেটার যখন আমরা এই আয়নিক ইকুইলিব্রিয়ামে পড়ছি, ও যেরকম বলে দিল, সেখানে আমরা অ্যাসিড বেস ইন্ডিকেটার পড়ছি। মানে আলটিমেটলি ইন্ডিকেটারটা ইন্ডিকেট করছে ওয়েদার ইট ইজ whether the solution is in acidic medium or whether it is in basic medium. এই পার্টিকুলার যে সলিউশনটা সেটা অ্যাসিডিক আছে নাকি সলিউশনটা বেসিক আছে সে ইন্ডিকেট করছে। এখন এই যে ইন্ডিকেটটা করবে, কীভাবে ইন্ডিকেট করবে? আমরা সাধারণত যখন যে গাড়ি চালাই আমরা কি করি, বাই কালার ইন্ডিকেট করি, বা মনে করো যে ওই সিগন্যাল দেওয়া থাকে, বাই কালার ইন্ডিকেট করা হচ্ছে যে গ্রিন সিগন্যাল আছে তুমি বেরিয়ে যাও, ইয়েলো সিগন্যাল আসতে যাও, রেড সিগন্যাল দাঁড়িয়ে যাও, বাই কালার এটা কালার ইন্ডিকেট করা হচ্ছে। এখানেও তাই, এখানেও ইন্ডিকেটার বাই কালার ইন্ডিকেট করছে, মানে বাই চেঞ্জিং দ্য কালার। তাহলে একটাই এরকম একটা কম্পাউন্ড আছে যার অ্যাসিডিক কালার একরকম হবে, আবার তার বেসিক কালারটা আর এক রকম হবে। তাহলে সেই কিনা ইন্ডিকেট করতে পারবে যে অ্যাসিডিক মিডিয়ামে, বা মনে করো এটা বেসিক মিডিয়াম আছে না অ্যাসিডিক মিডিয়াম আছে, নাকি অ্যাসিডিক টু বেসিক মিডিয়ামে কনভার্ট হচ্ছে, তাহলে সে ইন্ডিকেট করতে পারবে। কখন সেম কম্পাউন্ডটাই আছে বাট তার অ্যাসিডিক মিডিয়ামের কালার হবে একটার একরকম, আবার তার বেসিক মিডিয়ামের কালারটা হবে একরকম। অথবা আর একরকমভাবে এরকমভাবে আমরা বলতে পারি যে তার অ্যাসিডিক পার্টের কালারটা হচ্ছে একরকম হবে, আর তার বেসিক পার্টের কালারটা হচ্ছে আর একরকম হবে। দেখো বোঝা গেছে এইটা? ক্লিয়ার হয়েছে? তাহলে আমরা সহজে একটু লিখে রাখবো কি, যে অ্যান ইন্ডিকেটর ইজ এ সাবস্টেন্স। আমি বইয়ের ভাষা অত লিখছি না, বইয়ের ভাষা কিন্তু তোমরা নিজেরাও পড়তে পারবে। আমাদের দরকার জিনিসের কনসেপ্টটাকে আগে ক্লিয়ার করা। দ্যাট চেঞ্জ ইটস কালার টু শো দ্য এন্ড পয়েন্ট অফ অ্যান অ্যাসিড বেস টাইট্রেশন। একটা অ্যাসিড বেস টাইট্রেশনের ক্ষেত্রে মানে জাস্ট ইন্ডিকেট করছে, যে ইন্ডিকেট করছে তার মানে কি টাইট্রেশনটা হয়ে গেছে। তাহলে এখন যদি আমরা টাইপস অফ ইন্ডিকেটার পড়ি, কারণ তোমাদের বিশাল কিছু ইন্ডিকেটারে আছে তা নেই, অল্প বিস্তর জাস্ট একটুখানি পড়ে রাখলেই হয়ে যাবে। টাইপস অফ ইন্ডিকেটার, টাইপস অফ ইন্ডিকেটারের মধ্যে যেরকম একটা হয় অ্যাসিডিক ইন্ডিকেটার। অ্যাসিডিক ইন্ডিকেটার, অ্যাসিডিক ইন্ডিকেটার মানে কি, যে ইন্ডিকেটারটার মধ্যে অলরেডি আমার হাইড্রোজেন আছে, দিস দ্য লাইক অ্যাসিডিক ইন্ডিকেটার। এক্সাম্পল হিসাবে মনে করো আমরা বলছি ফিনপথ্যালিন, ফিনলফথ্যালিন, LEIN, ফিনপথ্যালিন। এখন ফিনপথ্যালিনকে নর্মাল যদি আমরা লিখি তাহলে কীরকমভাবে লিখবো, HPH বলে লিখবো। কেন? কারণ এর মধ্যে হাইড্রোজেনটা আছে, তাই এটা সব থেকে সহজ উপায় কি, এই HPH যদি হয় তার মানে এটা কি, এটা হচ্ছে এর করসপন্ডিং অ্যাসিডিক ফর্ম হয়ে গেল, এটা হচ্ছে এর অ্যাসিডিক ফর্ম, কারণ হাইড্রোজেনটা আছে। এই অ্যাসিডিক ফর্মটা হচ্ছে অ্যাকচুয়ালি কালারলেস, এর কোনো কালার হয় না। বাট এ যখন নর্মাল বেসিক ফর্মে কনভার্ট হবে তাহলে কী হবে, H++pH- এটা তৈরি করবে। তাহলে এটা হচ্ছে এর বেসিক ফর্ম, এটা হচ্ছে পিঙ্ক। তাহলে ভাবো তুমি একটা কোনো সলিউশনে ফিনপথ্যালিন ইউজ করলে, এখন দেখছো সেটা কালারলেস, তাহলে তুমি সহজেই বুঝতে পারবে ওই সলিউশনটা অ্যাসিডিক। এরপরে তার ওর ওপরে আস্তে আস্তে অল্প 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 করে তুমি বেস দিচ্ছ, তাহলে এক সময় গিয়ে ওটা স্লাইড হালকা পিঙ্ক স্টার্ট হচ্ছে, তার মানে নিউট্রাল পয়েন্ট চলে এলো। এরপরে তুমি যদি বেস অ্যাড করো যদি, তাহলে সেটা পুরো পিঙ্ক হয়ে যাবে, তার মানে সেটা বেসিক হয়ে গেল। ঠিক উল্টোটা ভাবো, একটা সলিউশন আছে, সে তার মধ্যে তুমি ফিনপথ্যালিন ইউজ করেছো, পিঙ্ক হয়ে গেছে, তার মানে কী করে বুঝবে যে এটা সলিউশনটা অ্যাসিডিক না বেসিক? তার মানে সেটা বেসিক, কারণ ফিনপথ্যালিন বেসিক পার্টটাই হচ্ছে পিঙ্ক, ওর বেসিক ফর্মটা হচ্ছে পিঙ্ক। এবারে তার মধ্যে তুমি এক ড্রপ করে অ্যাসিড অল্প 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 করে ইউজ করছো, কী হবে, পিঙ্ক কালারটা ধীরে 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 কমতে থাকবে, এক সময় গিয়ে কালারলেস, ব্যাস, তার মানে হয়ে গেল ওটা নিউট্রাল পয়েন্ট। তার মানে না ওখানে আর অ্যাসিড আছে না ওখানে বেস আছে। দেখো ক্লিয়ার হয়েছে জিনিসটা? বোঝা গেছে তো অ্যাসিড বেস ইন্ডিকেটার জিনিসটা কি? বোঝা গেছে? এই বোঝা গেছে তো? ঠিক আছে, চল। আচ্ছা, বিটাতে একটা জাস্ট বলে দিচ্ছি যে বেসিক ইন্ডিকেটার জিনিসটা কি। বেসিক ইন্ডিকেটার এই জিনিসটা কি, মানে জিনিসগুলো কি হয়, তার মানে এর মধ্যে কি থাকবে, OH আছে, এই রকম একটা ইন্ডিকেটার যার মধ্যে OH আছে। এক্সাম্পল হিসাবে আমরা বলতে পারি কি, মিথাইল অরেঞ্জ।
মিথাইল অরেঞ্জ, MEOH এইরকমভাবে আমরা লিখছি। এই মিথাইল অরেঞ্জ যখন ওইচটা আছে তার মানে এটা কি, এটা হচ্ছে বেসিক ফর্ম, কারণ ওইচ এখন ওর মধ্যে আছে, তাহলে এটা বেসিক ফর্ম হলো। এখন যদি ও ডিসোসিয়েট করে তাহলে কী হবে, এটা প্লাস আর এটা OH মাইনাস, তাহলে এখন যে Me প্লাসটা হয়ে যাবে এটা হয়ে যাবে তাহলে আমার অ্যাসিডিক ফর্ম। এই যে বেসিক ফর্মটা আছে এটা হচ্ছে ইয়েলো কালার হয়, আর যে অ্যাসিডিক ফর্মটা হয় এটা হয় অরেঞ্জ রেড, এটা হয় অরেঞ্জ রেড। যেরকম ওখানে অ্যাসিড বেস টাইট্রেশনে কী হচ্ছে, কালারলেস টু পিঙ্ক হচ্ছে ট্রানজিশনটা, এখানে কী হবে, অ্যাসিড বেস টাইট্রেশনে আমার কালারলেস টু পিঙ্ক হবে ট্রানজিশনটা, অথবা কী হতে পারে, উল্টো হতে পারে, পিঙ্ক টু কালারলেস হতে পারে। তাহলে এখানে ট্রানজিশনটা কীরকম হবে, এখানে হবে ইয়েলো টু অরেঞ্জ রেড, অথবা কী হতে পারে, অরেঞ্জ রেড টু ইয়েলো, এই ট্রানজিশনটা হতে পারে। তাহলে তুমি তখন বুঝতে পারবে যে এটা হচ্ছে আমার নিউট্রালাইজেশন পয়েন্ট হলো। দেখো ইন্ডিকেটার সম্বন্ধে বুঝতে পেরেছো কিনা, যে ইন্ডিকেটার জিনিসটা কি, এই অবধি কি ক্লিয়ার হয়েছে? ঠিক আছে, তাহলে এইখানে একটা ছোট্ট করে একটা থিওরি জাস্ট একটু বলে দিচ্ছি, এটা একটু উনি মনে রাখবে। অসওয়াল্ড থিওরি অফ ইন্ডিকেটার্স হয়েছে আমাদের, মানে পার্ট প্রায় কমপ্লিট। সবসময় মনে রাখবে যা ইন্ডিকেটার্স আমরা পড়ছি, মানে অ্যাসিড বেস ইন্ডিকেটার, অন্য কোনো ইন্ডিকেটার আমরা এখানে পড়ছি না, কারণ এখানে সবই কিন্তু অ্যাসিড বেস ইন্ডিকেটার। তাহলে লিখেও দিই, নাহলে পরে গুলিয়ে যাবে। লিখবে অল দ্য অ্যাসিড বেস ইন্ডিকেটার্স আর উইক অর্গ্যানিক অ্যাসিডস অর বেসেস। এরা সবাই কিন্তু আলটিমেটলি হবে উইক অর্গ্যানিক অ্যাসিড অথবা উইক অর্গ্যানিক বেস। তার মানে যে কোনো উইক অর্গ্যানিক অ্যাসিড বা যে কোনো উইক অর্গ্যানিক বেস যে ইন্ডিকেটার হয়ে যাবে তা নয়, যাদের মধ্যে এই ধরনের একটা ফ্যাক্টর আছে যে কালার চেঞ্জ করতে পারবে, অ্যাসিডিক ফর্মের একটা কালার আর বেসিক ফর্মের একটা কালার, তারা ইন্ডিকেটার হিসাবে কাজ করতে পারবে। তার মানে যে সবাই ইন্ডিকেটার কাজ করে দেবে যে কোনো উইক অর্গ্যানিক অ্যাসিড আর যে কোনো উইক অর্গ্যানিক বেস, আমরা কিন্তু সেটা একবারও বলিনি। সেই সব উইক অর্গ্যানিক অ্যাসিড বা সেই সব উইক অর্গ্যানিক বেস ইন্ডিকেটার হিসেবে কাজ করতে পারবে যাদের মধ্যে এই ধরনের একটা প্যারামিটার আছে যে অ্যাসিডিক ফর্মের একটা কালার দেয় আর বেসিক ফর্মের একটা কালার দেয়, তারা ইন্ডিকেট করতে পারবে। 2 নম্বর পয়েন্ট, এভরি ইন্ডিকেটার হ্যাজ লাইট কালার ইন ইটস আনআয়োনাইজড ফর্ম। দেখবে প্রত্যেকটা আনআয়োনাইজড ফর্মের ক্ষেত্রে লাইট কালার, যেরকম ফিনপথ্যালিন নর্মাল দেখো অ্যাসিডিক ফর্মটা আছে কালারলেস মানে লাইট, আবার এখানে দেখো MEOH যখন আছে মানে তখন আনআয়োনাইজ হয়নি, দেখো ইয়েলো মানে হালকা হয়ে আছে। সব আনআয়োনাইজড কালার কিন্তু সব দেখবে হালকা কালার হয়। অ্যান্ড ডার্ক কালার ইন আয়োনাইজড ফর্ম। দেখো যখনই আয়োনাইজ হয়ে গেছে তখন কি হয়েছে, ফিনপথ্যালিন দিয়েছে পিঙ্ক, যেরকম ডিপ, কারণ কালারলেস থেকে পিঙ্ক তো নিঃসন্দেহে ডিপ। আমি কিন্তু কালারলেসের আমরা কিন্তু আনআয়োনাইজডের রেসপেক্টে আয়োনাইজটাকে বিচার করছি, নর্মাল কালারে বিচার করছি না। তোমার মনে তো স্যার পিঙ্ক আবার কি ডিপ কালার, পিঙ্ক তো হালকা কালার। হ্যাঁ, পিঙ্ক নিঃসন্দেহে হালকা কালার। আমরা এটাকে বিচার করছি কি, ওর আনআয়োনাইজড ফর্মের রেসপেক্টে আয়োনাইজড ফর্মটাকে, কারণ আনআয়োনাইজ ছিল কালারলেস, তার রেসপেক্টে পিঙ্ক নিঃসন্দেহে ডার্ক কালার। আবার যখন বেসিক ইন্ডিকেটার পড়ছি দেখো আনআয়োনাইজড ফর্মটা ইয়েলো আর আয়োনাইজড ফর্মটা হচ্ছে আমার অরেঞ্জ রেড, তাহলে অরেঞ্জ রেডটা হচ্ছে আনআয়োনাইজড ফর্মের রেসপেক্টে ডিপ কালার বা ডার্ক কালার। আমরা এই রেসপেক্টে বলছি, আমরা নর্মাল কালারের রেসপেক্টে বলছি না, তাহলে তো পিঙ্ক কখনোই আমাদের হালকা ডার্ক হতো না, ওটা হালকাই হতো। আমরা আনআয়োনাইজডের রেসপেক্টে আয়োনাইজের কালারটাকে বলছি। আর লাস্ট পয়েন্ট হচ্ছে এভরি ইন্ডিকেটার হ্যাজ ওয়ান কালার ইন অ্যাসিডিক, হবে এটা অ্যাসিডিক মিডিয়াম and a different color in basic medium। ব্যাস, এটা আমায় হতেই হবে। এটা যদি না হয় তাহলে তো আমার কখনো ইন্ডিকেটর হিসেবে বিহেভই করবে না। ক্লিয়ার হয়েছে তো? এই অবধি দেখে নাও। এই অবধি ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। ঠিক আছে, এইখানে আমরা একটা জিনিস পড়বো, সেটা হচ্ছে ইন্ডিকেটার অ্যাকশানের মেকানিজম। খুব ভালো জিনিস এটা, দেখো এটা ভালোও লাগবে শিখলে। ইন্ডিকেটার অ্যাকশানের মেকানিজম
কখনো ইন্ডিকেট করবে এটা তো আমায় বুঝতে হবে, তাই না? তার জন্য আমরা কি নিচ্ছি, একটা এক্সাম্পল নিচ্ছি। এক্সাম্পল মনে করো একটা অ্যাসিডিক ইন্ডিকেটার নিয়ে নিচ্ছি। এটা হচ্ছে আমার অ্যাসিডিক ফর্ম, যে কিনা ডিসোসিয়েট করবে, এইচ প্লাস দেবে, প্লাস কি করবে আইএন মাইনাস দেবে। এটা হয়ে যাবে কি, তার মানে আমার বেসিক ফর্ম। ব্যাস, সিম্পল লজিক হয়ে গেল। এখন ধরে নিচ্ছি কি এটা হচ্ছে একটা ইন্ডিকেটার বা অ্যাসিডিক ইন্ডিকেটার, যেটা ইচ্ছা তুমি ধরতে পারো, বাট ইন্ডিকেটার, আলটিমেটলি ইন্ডিকেটার। তাহলে যদি ইন্ডিকেটার হয়, এখানে যে ডিসোসিয়েশন কনস্ট্যান্ট হবে সেটাকে বলবো আমরা ইন্ডিকেটার কনস্ট্যান্ট। ওই জন্য আমি লিখছি দেখো KIN, এরকমভাবে আমি লিখতে পারি। KIN ইকোয়ালস টু, তাহলে কি লিখবো, কনসেন্ট্রেশন অফ H প্লাস ইন্টু কনসেন্ট্রেশন অফ IN মাইনাস ডিভাইডেড বাই হবে কনসেন্ট্রেশন অফ HIN। দেখো এটা হবে তো, আগে দেখো এটা হবে। তাহলে এখান থেকে দেখো আমরা বার করতে পারি যে H প্লাস ইকুয়ালস টু, দেখো ইজিলি বার করে দেবো আমরা, KIN ইনটু হয়ে যাবে কি কনসেন্ট্রেশন অফ HIN ডিভাইডেড বাই হবে যাবে আমার কনসেন্ট্রেশন অফ IN মাইনাস। এটা হলো। তাহলে এখান থেকে দেখো আমরা বার করতে পারবো কি, নেগেটিভ লগারিদম অফ H প্লাস ইকুয়াল টু দেখো আসবে নেগেটিভ লগারিদম অফ KIN, নেগেটিভ লগারিদম অফ কি চলে আসবে HIN ডিভাইডেড বাই চলে আসবে আমার IN মাইনাস। এটা তার মানে আমার এখান থেকে লিখতে পারি যে PH ইকুয়ালস টু চলে আসবে আমার কি PKIN। এটাকে যদি আমি প্লাস করে দিই তাহলে লগের ওপরে চলে যাবে আমার IN মাইনাসটা, আর নিচে চলে আসবে আমার HINটা। দেখো হয়েছে? এই অবধি সবার ক্লিয়ার তো? এটা একদম সোজা, দেখো এই অবধি সবার ক্লিয়ার হয়েছে? এই অবধি সবার ক্লিয়ার তো? দেখে নাও। এই অবধি বুঝতে পেরেছো তো? দেখে নাও, কারণ এরপরেরটাই আমাদের ডেরিভেশন চলে আসবে, আর কিছু নেই। ঠিক আছে? ঠিক আছে। তাহলে এখানে দেখো দুটো কালার তো আছে, আইদার অ্যাসিডিক কালার দেখাবে অথবা কি দেখাবে, বেসিক কালার দেখাবে। কেস 1 বলছি আমরা কি অ্যাসিডিক কালার দেখাবে আমাদের, আর কেস 2 বলছে কি আমাদের বেসিক কালার দেখাবে। হলো? অ্যাসিডিক কালার কখন দেখাবে? অ্যাসিডিক কালার তখনই দেখাবে যখন অ্যাসিডিক ফর্মের কনসেন্ট্রেশনটা বেসিক ফর্মের কনসেন্ট্রেশনের মিনিমাম 10 টাইমস হবে। আর বেসিক কালার তখনই দেখাবে যখন বেসিক ফর্মের কনসেন্ট্রেশনটা অ্যাসিডিক ফর্মের কনসেন্ট্রেশনের মিনিমাম 10 টাইমস হবে। ওহো 10 হবে, 10 ইন্টু এটা করবে, 10 দেখানো হয়নি, মাল্টিপ্লাইড বাই 10 হবে। এক মিনিট দাঁড়াও, বলেছি 10 টাইমস, লেখাটা হয়নি, দূর মুছেই দিই, ছেড়ে দাও। মিনিমাম কি বললাম, তাহলে এটা 10 টাইমস হবে। আর এক্ষেত্রেও কি হবে, তাহলে এটা মিনিমাম হয়ে যাবে 10 টাইমস। দেখো বোঝা গেছে? বোঝা গেছে? হ্যাঁ স্যার। তাহলে এখন সিম্পল দেখো, আমি দুদিকে এইটুকুই শুধু ধরে নিচ্ছি। কি করছি, অ্যাসিডিক ফর্মের কনসেন্ট্রেশনটা বেসিক ফর্মের মিনিমাম তো 10 টাইমস, মানে গ্রেটার ইকুয়াল টু, তাহলে ধরে নিচ্ছি সে কনসেন্ট্রেশন অফ HIN ডিভাইডেড বাই IN মাইনাস, মানে অ্যাসিডিক ফর্মের কনসেন্ট্রেশনটা বেসিক ফর্মের কনসেন্ট্রেশনের 10 টাইমস। তাহলে এইটা যদি লিখি তাহলে PH ইকুয়ালস টু কী আসবে, PKIN আসবে। আর HIN বাই IN মাইনাস যদি আমার 10 হয়, তার মানে 10 টু দি পাওয়ার -1 আসছে লগের মধ্যে, তার মানে এটা আসবে দেখো -1। আর এখানে দেখো যে তাহলে আমরা ধরে নেবো কি সে বেসিক ফর্মের কনসেন্ট্রেশন মানে কি, মানে হচ্ছে IN মাইনাসের কনসেন্ট্রেশনটা অ্যাসিডিক ফর্মের কনসেন্ট্রেশনের কি লিখছি, মিনিমাম 10 টাইমস। যদি তাই হয় তাহলে পিএইচটা ইকুয়ালস টু কী আসবে, আমার আসবে PKIN দেখো +1 হয়ে গেল। তার মানে ওভারঅল পিএইচ রেঞ্জ সেটা কত পাচ্ছি আমরা, পিএইচ ইকুয়ালস টু চলে আসবে আমার PKIN +-1।
তার মানে আমার ইন্ডিকেটার কনস্ট্যান্ট যেটা দেবে তার +1 থেকে -1 এই পিএইচের মধ্যে এই কিনা কালার চেঞ্জ দেখাবে। দেখো এটাকে বলা হচ্ছে ওভারঅল পিএইচ রেঞ্জ অফ ইন্ডিকেটার। যে কোনো ইন্ডিকেটারের পিএইচ রেঞ্জটা তাহলে কী হবে, তার যে ইন্ডিকেটার কনস্ট্যান্ট সেখান থেকে আমরা পিকেআইএন বার করতে পারবো, ওখান থেকে +-1। যদি পিকেআইএন এর ভ্যালু মনে করো 4 এলো, তার মানে ও কালার চেঞ্জটা কোথা থেকে কোথায় দেখাবে, 3 to 5 দেখাবে। মনে করো কারোর পিকেআইএন ভ্যালু মানে কোনো ইন্ডিকেটারের পিকেআইএন ভ্যালুটা এসছে 8, তার মানে ও কালার চেঞ্জ কোথা থেকে দেখাবে, 8 থেকে 10-এর মধ্যে দেখাবে। এটা হচ্ছে থিওরিটিক্যালি মানে একটা প্রুফ। দেখো বোঝা গেছে এটা? হ্যাঁ স্যার। এই পুরো ক্লিয়ার তো? দেখে নাও সবাই বুঝতে পেরেছো তো? একদম সোজা জিনিস। ঠিক আছে, ব্যাস এইখানে আমরা এইবারে যেটা পড়বো সেটা হচ্ছে সিম্পল কয়েকটা ইন্ডিকেটারের, তার মানে এই ধরনের জিনিস এবং কোন ইন্ডিকেটারটা কোথায় ইউজ করতে হবে এইটা আমাদের মনে রাখতে হবে, আর কিচ্ছু নয়। এই সিরিয়াল নাম্বার বা নাম্বার বলে লিখে দিচ্ছি, মানে ইন্ডিকেটারগুলো এক করে নাম্বার লিখতে হবে। ইন্ডিকেটারের নেম আসবে, আচ্ছা আর তাহলে আমাদের কি আসবে, কালারটা আমরা দেখাবো। তাহলে যখন আমরা কালার দেখাবো সেটা হচ্ছে দু রকম কালার আসবে। তাহলে কালার দেখাবো, একটা হচ্ছে আমাদের অ্যাসিডিক মিডিয়ামের, আর একটা হচ্ছে আমাদের বেসিক মিডিয়াম। আর এখানে কি হবে তাহলে, একটা কালার বেসিক মিডিয়াম অ্যাসিডিক মিডিয়াম, আর এখানে দেখাবো আমরা পিএইচ রেঞ্জ 1 2 3 4, চারটে ইন্ডিকেটার আমাদের যেটা পড়ার দরকার সেইটা। প্রথম হচ্ছে মিথাইল অরেঞ্জের ক্ষেত্রে দেখো অ্যাসিডিক কালার আর বেসিক কালার আমরা অলরেডি পড়ে নিয়েছি। কী ছিল, অ্যাসিডিক কালার ছিল আমাদের অরেঞ্জ রেড, আর বেসিক ফর্মের কালার ছিল ইয়েলো, এটা অলরেডি পড়ে নিয়েছি। এর যে পিএইচ রেঞ্জটা হয় সেটা কি হয়, 3.1 to 4.5। এখন মনে তো পারে যে স্যার আপনি যে বললেন পিএইচ ইকুয়ালস টু পিকেআইএন +-1, তাহলে তো 2-এর গ্যাপ হওয়া উচিত ছিল, এখানে তো 2-এর গ্যাপ স্যার হয়নি, হয়েছে তো 1.4। হ্যাঁ 1.4 হয়েছে, তো অসুবিধা কী আছে, কারণ আমরা যে পিএইচ ইকুয়ালস টু পিকেআইএন +-1 করেছি, ইটস থিওরিটিক্যাল অ্যাপ্রোচ, ইটস নট লাইক প্র্যাকটিক্যাল। মোটামুটি 2-এর মধ্যে থাকবে এটা আমরা বলেছি, তো এখানে 2-এর কাছাকাছি আছে, অসুবিধা কী আছে, 1.4, এই ডিফারেন্সটা হচ্ছে 1.4। মানে ও যে কালার চেঞ্জটা দেখাবে সেটা হচ্ছে এই পার্টিকুলার পিএইচ রেঞ্জে ও কালার চেঞ্জ দেখাবে 3.1 to 4.5-এর মধ্যে। এরপর একটা ইন্ডিকেটার আমরা পড়বো সেটা হচ্ছে মিথাইল রেডের ক্ষেত্রে কালার ইন অ্যাসিডিক সেটা হচ্ছে রেড, আর পরেরটা কী হবে, সিম্পল একই জিনিস হবে ইয়েলো, শুধু ওটা মিথাইল অরেঞ্জ বলে অরেঞ্জ রেড থেকে ইয়েলো, এটা মিথাইল রেড বলে এটা হবে রেড থেকে ইয়েলো। দেখো এর পিএইচ রেঞ্জটা একদম আমরা যা পড়েছি তার সাথে প্রায় ম্যাচিং, প্রায় 2, দেখো ডিফারেন্সটা এক্স্যাক্টলি 2 হয়, সবসময় যে 2 হবে এটা আমরা কিন্তু বলছি না, নিয়ারলি 2 হয়। থার্ড পড়ছি আমরা ফিনল রেড, নাম রেড আছে মানে কালার কোনো না কোথাও তো রেড থাকবে, এটা কি হবে ইয়েলো টু রেড। কালার চেঞ্জ রিজিয়ান কি 6.2 to 8.2, দেখো এক্স্যাক্টলি 2 ডিফারেন্স, সবসময় এক্স্যাক্টলি যে হতে হবে তার কোনো মানে নেই, যেরকম এগুলোতে হয়েছে। আর লাস্ট ওয়ান সেটা হচ্ছে ফিনলফথ্যালিন, এটা কি বলেছিলাম, অ্যাসিডিক মিডিয়াম হচ্ছে আমার কালারলেস, আর বেসিক মিডিয়ামের কালার কি ছিল আমার পিঙ্ক ছিল। এটার কালার চেঞ্জ রিজিয়ন হচ্ছে আমার 8.2 to 10.2, এটাও দেখো প্রায় 2-এরই ডিফারেন্স। তাই সবসময় পুরো 2 হয়ে যাবে এটা একবারও বলছি না, কিন্তু প্রায় 2-এর কাছাকাছি ম্যাক্সিমাম থাকবে। এবার 2-এর থেকে সেটা কমও হতে পারে, আর 2-এর থেকে যদি অল্প বেশিও হয় সেটা খুব সামান্য 2.1 2.2 এরকমও হতে পারে। তাহলে এখন কোন অ্যাসিড বেস টাইট্রেশনের ক্ষেত্রে কোন ইন্ডিকেটার আমরা ইউজ করব সেইটা আমাকে মনে রাখতে হবে, তাই না? তাহলে এইবারে আমরা দেখব সেটা হচ্ছে অ্যাসিড বেস টাইট্রেশন। তাহলে কোন অ্যাসিড বেস টাইট্রেশনে কী ধরনের ইন্ডিকেটার আমরা ইউজ করব সেটা আমায় দেখতে হবে। তাহলে প্রথমে আমরা কি লিখছি, টাইপ অফ টাইট্রেশন কী হতে পারে, 4টে হতে পারে, 1 2 3 4টে। কী 4টে হতে পারে, স্ট্রং অ্যাসিড ভার্সেস স্ট্রং বেসের টাইট্রেশন, হতে পারে স্ট্রং অ্যাসিড ভার্সেস উইক বেসের টাইট্রেশন,
হতে পারে উইক অ্যাসিড ভার্সেস স্ট্রং বেসের টাইট্রেশন, আর লাস্ট ওয়ান হচ্ছে উইক অ্যাসিড ভার্সেস উইক বেসের টাইট্রেশন। এখন যদি এটার পিএইচ রেঞ্জ আমরা দেখি, মনে করো পিএইচ রেঞ্জ অফ টাইট্রেশন, এটা আমরা দেখি পিএইচ রেঞ্জ অফ টাইট্রেশন। স্ট্রং অ্যাসিড ভার্সেস স্ট্রং বেসের ক্ষেত্রে যে রেঞ্জটা হয় সেটা হচ্ছে 3 থেকে 11 হয়, এটা 3 থেকে 11। তাহলে বলো দেখি কোন ইন্ডিকেটর আমরা এখানে ইউজ করতে পারবো, এখানে কোন ইন্ডিকেটর তাহলে আমরা ইউজ করতে পারবো? চারটে। কেন ইউজ করতে পারবো? ওই 3 থেকে 11, তো ওই 4টে হচ্ছে ওর রেঞ্জের মধ্যে। রাইট, এই 3 থেকে 11 ঠিক করে দেখো যে পিএইচ রেঞ্জ আছে টাইট্রেশনটা, সেটা দেখো প্রত্যেকটা ইন্ডিকেটারের রেঞ্জের মধ্যে পড়েছে, সব ইন্ডিকেটারের রেঞ্জের মধ্যে। বোঝা গেছে? এই জন্যে অ্যাকচুয়ালি দেখবে বইতেও লেখা থাকে যে স্ট্রং অ্যাসিড ভার্সেস স্ট্রং বেসের ক্ষেত্রে আমরা যে কোনো ইন্ডিকেটার ইউজ করতে পারবো, যে কোনো ইন্ডিকেটার। আচ্ছা, তার মানে কারণটা কি? কারণটা হচ্ছে ওটাই যে এই টাইট্রেশনের ক্ষেত্রে আমরা সবসময়ের জন্যই স্ট্রং অ্যাসিড ভার্সেস স্ট্রং বেস যখন টাইট্রেশন হবে, সেক্ষেত্রে যে তোমার পিএইচ রেঞ্জটা হচ্ছে টাইট্রেশনের বা অ্যাব্রাপ্ট পিএইচ যে চেঞ্জটা হচ্ছে, সেটা সবসময়ের জন্যেই এতটাই ভাস্ট, মানে 3 থেকে 11, সেটা যে কোনো ইন্ডিকেটারের পিএইচ রেঞ্জ বা কালার চেঞ্জ রিজিয়নের মধ্যে পড়ে যাবে। এই জন্যে আমরা কি করব? যে কোনো ইন্ডিকেটার ইউজ করতে পারবো। বোঝা গেছে এই অবধি? সবাই বুঝতে পেরেছো? এই অবধি ক্লিয়ার হয়েছে? হ্যাঁ। আচ্ছা, এইবার দেখো স্ট্রং অ্যাসিড ভার্সেস স্ট্রং বেস। স্ট্রং অ্যাসিড ভার্সেস স্ট্রং বেস, স্ট্রং অ্যাসিড ভার্সেস উইক বেস। স্ট্রং অ্যাসিড ভার্সেস উইক বেস যখন আমরা করব, তখন দেখা যায় এর ভ্যালুটা হয় 3 থেকে 7। তাও আচ্ছা, এটা লেখাই হয়নি না, সরি, এটা হচ্ছে সুইটেবল ইন্ডিকেটর বলে মেনশন করে দিই, বলেছি আর ভুলে গেছি লিখতে। সুইটেবল ইন্ডিকেটার্স, ঠিক আছে। সুইটেবল ইন্ডিকেটারের ক্ষেত্রে কী লিখবো? এখানে অল ইন্ডিকেটার্স, যে কোনো ইন্ডিকেটার আমরা ইউজ করতে পারবো। বাট সবসময়ের জন্যই মনে রাখবে ফিনপথ্যালিন হচ্ছে সবথেকে ভালো ইন্ডিকেটার, কারণ ফিনপথ্যালিনের যে কালার চেঞ্জটা সেটা খুব সুন্দর, কালারলেস টু পিঙ্ক, ওই জন্য খুব সহজে ধরা যায়। কিন্তু অন্যগুলো, এখন মনে হতে পারে স্যার কেন অন্যগুলো কেন ইউজ করবো না, কেন অন্যগুলো ধরা যাবে না, ওটাও তো কালার চেঞ্জ। কিন্তু ভালো করে ভাবো, এই অরেঞ্জ রেড টু ইয়েলো, অরেঞ্জ রেড টু ইয়েলো, তোমার যখন মনে হবে যে এটা ইয়েলো হয়েছে, কারোর মনে হতে পারে না না ঠিক ইয়েলো হয়নি, হালকা অরেঞ্জ এখনও আছে। আবার কারোর মনে হতে পারে যে ইয়েলো অনেক আগে হয়ে গেছে, কারোর মনে হতে পারে ইয়েলো না না এখনও হয়নি, আর একটু দিলে হবে। এই জন্য অ্যাকচুয়ালি কী হয়, এইসব ইন্ডিকেটারগুলো ইউজ করলে এরর আমার বেশি আসবে। যেরকম ইয়েলো টু রেড, এখন ইয়েলো টু রেড যেরকম ফেনলের ক্ষেত্রে আছে, ফেনল রেড হচ্ছে ইয়েলো টু রেড, তুমি ট্রানজিশনটা বুঝতে পারবে, অত সহজে পারবে না। কেন বলো তো? ইয়েলো টু রেড কি দুম করে হবে? ইয়েলো থেকে অরেঞ্জ হবে, তারপরে তো রেড হবে। এখন কারোর মনে হতে পারে অরেঞ্জটাই রেড, যে না না এটা তো লাল হয়ে গেছে, আবার আমার মনে হতে পারে না না দেখ লাল হয়নি, এটা এখন অরেঞ্জ আছে, আর এক ড্রপ মনে হয় দিতে হবে। এই জন্য এগুলোতে কী হয়, এররটা বেশি হয়। কিন্তু ফিনপথ্যালিনে এররটা একদম হয়ই না বলতে গেলে, কারণ চেঞ্জটা হচ্ছে কালারলেস থেকে পিঙ্ক, তাই লাইট পিঙ্ক হলেও তো তুমি ধরতে পেরে যাবে, কারণ আলটিমেটলি ওটা হবে কালারলেস, না হলে হবে হালকা পিঙ্ক। তাহলে এক ড্রপেই তুমি বুঝতে পেরে যাবে জিনিসটা। কিন্তু অন্যগুলোর ক্ষেত্রে এররটা বেশি হয়, তাই ইন্ডিকেটার আমি যে কোনোটা ইউজ করতে পারবো, কিন্তু ফিনপথ্যালিন হচ্ছে এখানে মোস্ট সুইটেবল ইন্ডিকেটার অন্যগুলোর থেকে। তাহলে এটা হয়ে গেল আমাদের অল ইন্ডিকেটার্স। এবারে সেকেন্ডটার ক্ষেত্রে বলো দেখি কী হবে। সেকেন্ডটার ক্ষেত্রে বলো। বলবে তো? মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড আর ফেনল রেড। আচ্ছা, তোমার মনে হচ্ছে মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড আর ফেনল রেড, এইগুলো মনে হচ্ছে। তাহলে নর্মালি দেখো যার সাথে অ্যাকচুয়ালি ম্যাচিং হবে সেইটাই হবে। আচ্ছা, মোস্টলি এখানে এই ফেনল রেড, এটাকে আর আমরা মেনশন করবো না, কারণ ফেনল রেড খুব একটা ভালো ইন্ডিকেটার নয়। বাট তুমি বাকি যা বলেছো ওগুলো একদম ঠিক। আমরা যেগুলো বলবো সেটা হচ্ছে মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড, মিথাইল অরেঞ্জ অ্যান্ড মিথাইল রেড। আমরা মিথাইল ফেনল রেডটাকে আমরা সাধারণত কনসিডার করি না খুব একটা। আচ্ছা, এবার উইক অ্যাসিড ভার্সেস স্ট্রং বেসের ক্ষেত্রে কী হয়? এটা হয় 7 থেকে 11। তাহলে কি ইউজ করব? রাইট,
আমরা কিন্তু ফেনল রেডটাকে ইউজ করব না, ওই যে বলেই দিলাম প্রথমে। তাহলে হবে ফিনল থ্যালিন। তাহলে বোঝা গেছে তো জিনিসটা, যে কার ক্ষেত্রে কোনগুলো ইউজ করছি। এটা হচ্ছে সিম্পল লজিক। আচ্ছা, এইবারে একটা জিনিস আমার তোমায় জিজ্ঞাসা করার আছে, তোমরা তো অলরেডি পড়েছো আশা করি এটা। নর্মালি উইক অ্যাসিড ভার্সেস উইক বেস যদি হয় তাহলে কি হবে? নর্মালি উইক অ্যাসিড ভার্সেস উইক বেসের যে পিএইচ রেঞ্জটা হয় সেটা নিয়ার অ্যাবাউট 7, একদম 7-এর কাছে, এবং ন্যারো রিজিয়ান। এই রিজিয়নটা ন্যারো হওয়ার জন্য এখানে কোনো সুইটেবল ইন্ডিকেটার আমরা পাই না, নো সুইটেবল ইন্ডিকেটার। কারণ ফেনল রেটটা কিন্তু আমরা মেনশন করবো না, কারণ ফেনল রেট ভালো ইন্ডিকেটার নয়। এই জন্যে উইক অ্যাসিড ভার্সেস উইক বেসের ক্ষেত্রে আমরা কোনো সুইটেবল ইন্ডিকেটার পাই না। বোঝা গেছে জিনিসটা? এটা একদম 7-এর কাছাকাছি হয় এবং ন্যারো রেঞ্জ হবে, একটা একদম ন্যারো। অন্যগুলোর ক্ষেত্রে যেমন 3 থেকে 11, 3 থেকে 7, 7 থেকে 11, এর রেঞ্জই খুব কম হবে। এই জন্যে এক্ষেত্রে কোনো সুইটেবল ইন্ডিকেটার আমরা পাই না। সেই জন্য উইক অ্যাসিড ভার্সেস উইক বেসের টাইট্রেশন আমরা ইন্ডিকেটার মেথডে পারবো না। অন্য কোনো মেথডে আমরা টাইট্রেশন করতে পারবো, বাট ইন্ডিকেটার মেথডে আমরা পারবো না। ক্লিয়ার হয়েছে? বোঝা গেছে? তাহলে এই জিনিসটা সিম্পল বলে দিই, ইন্ডিকেটার কিভাবে আমরা ইউজ করছি। কারণ প্রত্যেকটা ইন্ডিকেটারের একটা কালার চেঞ্জ রিজিয়ান থাকবে। সেই কালার চেঞ্জ রিজিয়ানটা হবে PKIN +-1, মানে 2-এর একটা গ্যাপ মোটামুটি। এবার এই 2-এর গ্যাপটা কী করতে হবে আমাদের মনে রাখতে হবে, কিচ্ছু করার নেই। কারণ আমাদের এইরকমভাবে কোনো একটা পার্টিকুলার কারো স্ট্রাকচার থেকে আমরা কখনো বলে দিতে পারবো না যে তার কালার চেঞ্জ রিজিয়ান কোনটা। তাই এই যে পিএইচ চেঞ্জ রিজিয়ানটা বা কালার চেঞ্জ যে রিজিয়ানটা আছে, এই কালার চেঞ্জ রিজিয়ানটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। তাহলে এইটা হচ্ছে আমাদের কালার চেঞ্জ রিজিয়ান, 4টে ইন্ডিকেটার, যেখানে আমি বলে দিচ্ছি ফিনাইল রেড আমি পড়বো না বা আমাদের পড়ার দরকার নেই। সরি, ফিনাইল রেড বলছি, ফেনল রেড আমি পড়বো না, এটা জাস্ট দেখানোর জন্য দেখেছি, পড়বো না। দরকার আমার এই 3টে ইন্ডিকেটার, মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড আর ফিনপথ্যালিন, এই 3টে পড়বো। সিম্পল, এই 3টে যদি আমরা পড়ি তাহলে দেখবে স্ট্রং অ্যাসিড ভার্সেস স্ট্রং বেস আমরা যে কোনো ইন্ডিকেটার ইউজ করতে পারি, কারণ রেঞ্জটা এত বেশি আছে, যে কোনো ইন্ডিকেটারের কালার চেঞ্জ রিজিয়নটা ওর মধ্যে পড়বে। স্ট্রং অ্যাসিড ভার্সেস উইক বেসের ক্ষেত্রে আমরা দুটো ইন্ডিকেটার ইউজ করতে পারবো, মিথাইল অরেঞ্জ আর মিথাইল রেড। এটা মিথাইল হবে, মিথাইল রেড। এই দুটো ইন্ডিকেটার আমরা ইউজ করতে পারবো, কারণ এই দুটো ইন্ডিকেটারের যে কালার চেঞ্জ রিজিয়নটা আছে সেটা অ্যাকচুয়ালি আমাদের এই 3 to 7 মানে পিএইচ রেঞ্জ অফ টাইট্রেশন এর মধ্যে পড়বে। উইক অ্যাসিড ভার্সেস উইক বেসের ক্ষেত্রে শুধুমাত্র ফিনপথ্যালিন ইউজ করতে পারবো, কারণ ফিনপথ্যালিনের ক্ষেত্রে দেখো 8.2 to 10.2 আছে, তাই এটাকে আমরা ইউজ করতে পারবো, কারণ এর কালার চেঞ্জ রিজিয়নটা ওর পিএইচ চেঞ্জ রিজিয়ন বা অ্যাসিড বেস টাইট্রেশনের যে পিএইচ চেঞ্জ রিজিয়ন তার মধ্যে পড়ছে। তাহলে ওই জন্য ফিনপথ্যালিন ইউজ করতে পারবো। আর উইক অ্যাসিড ভার্সেস উইক বেস হলে আমরা কী বলছি, এর রিজিয়নটা খুব ন্যারো, প্রায় 7-এর কাছে। তাই 7-এর কাছে বলে অ্যাকচুয়ালি এইরকম কোনো ইন্ডিকেটার নেই যেটা আমরা ইউজ করতে পারবো, ওই জন্য আমরা লিখেছি নো সুইটেবল ইন্ডিকেটার। ক্লিয়ার হয়েছে এই অবধি? ঠিক আছে, আমাদের আয়নিক ইকুইলিব্রিয়াম পুরো কমপ্লিট। আমাদের আয়নিক ইকুইলিব্রিয়ামে আর কোনো পার্ট নেই, পুরোটাই কমপ্লিট, এবং আমি যথেষ্ট ডেসক্রিপটিভভাবে পড়িয়েছি, যেগুলো মানে তোমাদের মনে করো সিলেবাসে ওই রকমভাবে অতটা মেনশন করা নেই, স্টিল আমি তাও পড়িয়ে দিয়েছি, কারণ যেহেতু তোমাদের কাছে সময় ছিল, অসুবিধা নেই। আচ্ছা, আমরা যেটা করব সেটা হচ্ছে পরের উইক থেকে ক্লাস 12-এর নতুন একটা চ্যাপ্টার শুরু করব। নেক্সট ক্লাস মানে হচ্ছে নেক্সট ফ্রাইডে থেকে। থার্সডেতে নর্মাল যেটা কম্পিটিটিভ আছে, নেক্সট থার্সডে কম্পিটিটিভ হবে, এবং তার সাথে হচ্ছে আমরা ছোটো ছোটো করে এবারে এক্সাম নেব। এক্সামটা নেওয়ার কারণই হচ্ছে কারণ তোমাদের অ্যাটলিস্ট ফাইনাল এক্সামের আগে যাতে প্রিপারেশনটা ভালো হয়ে যায়। এসা আমাকে একটুখানি, অন্য আর কাউকে বলছি না, কারণ যে কোনো একজন পাঠালে হয়ে যাবে। এসা শুধুমাত্র আমাকে রবিবারের যে সিলেবাসটা ছিল, ডেসক্রিপটিভ যে সিলেবাসটা, ওটা অবশ্যই আমাকে একটুখানি পাঠিয়ে দিও, ঠিক আছে?